সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1481তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আব্বাস আলীর জীবনের মিষ্টির কারিগর মোহাম্মদ আব্বাসের জীবনের চরম ভয়ঙ্কর এক আশ্চর্যজনক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সাপের রূপে প্রতি রাতে ঘরে ঢুকে স্বামী। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক মিষ্টি কারিগরের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, এই গল্পটা শুধু একটা গল্পই নয়, আমার কাছে মনে হয় আমাদের এই সমাজে আমাদের যে বোনেরা আছে যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের জন্য এই গল্পটা এক নিতান্ত শিক্ষা হয়ে থাকবে, সতর্কতার প্রতীক হয়ে থাকবে। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত এই আব্বাস আলীর গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মিষ্টি কারিগর আব্বাস আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু জেঠিমা সহ জ্যাঠাতো ভাই বোন। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মিষ্টির কারিগর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাজারের উপরের একটা দোকানে, মানে একটা হোটেলে আমার বাবা জিলাপি সহ রসগোল্লা তৈরি করে। মিষ্টির কারিগর হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে বেশ পরিচিত একটা মানুষ। দেখা যায় আমাদের এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমার বাবাকে নিয়ে যাওয়া হতো মিষ্টি বানানোর জন্য। আমার বাবার হাতের রসগোল্লা যে একবার খেয়েছে তার জিহ্বায় আজও লেগে আছে। তো যাই হোক, আমার আব্বা যে হোটেলে চাকরি করতো সেই হোটেলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন মিষ্টি কেনার জন্য আসতো এবং আমার আব্বার হাতের মিষ্টি খেতে অনেক পছন্দ করতো। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বাবা যদিও নাম করে একজন মিষ্টি কারিগর ছিল, কিন্তু টাকা পয়সার দিক থেকে আমার বাবা অত বেশি বেতন পাইতো না। সে সময়তে ওই যিনি দোকানের মালিক ছিলেন আমার আব্বাকে অল্প কিছু টাকা পারিশ্রমিক দিতেন। এই টাকায় দিয়েই আমার বাবা আমাদের 91 এত বড় একটা পরিবার চালাতেন। মাসের 20 তারিখের পরে পরিবার চালাতে আমার বাবা রীতিমতো হিমশিম খেয়ে যেতেন। ছোটবেলা থেকে মোটামুটি পরিবারের অভাব অনটন দেখে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। মোটামুটি বড় হবার পরে আমাদের এলাকারই একটা স্কুলে আমি তখন ভর্তি হই। স্কুলে ভর্তি হওয়ার পরেও আমি আস্তে আস্তে করে পড়াশোনা করতেছিলাম। একটা পর্যায়ে আমি জানি না হঠাৎ করে আমার মা বাবার মাথায় কী আসলো, তারা আমার পড়াশোনা বন্ধ করে দিল। আমি তখন সবেমাত্র ক্লাস 5-এ পড়তাম। আমাদের একটা এলাকার স্কুল আছে, ওই স্কুলে মানে প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়তাম। আব্বা আমা দুজনেই আমার পড়াশোনা বন্ধ করে দিল। দুজনেই হঠাৎ সিদ্ধান্ত নিল যে তারা আমাকে মিষ্টির কারিগরি শিখাবে, মানে আমাকে মিষ্টির দোকান নিয়ে যাবে, ওখানে আমাকে মিষ্টির কাজ শিখাবে। আমার দাদিমা বারবার বলতেছিল আব্বাস যদি পড়াশোনা করে অন্তত 5টা পাস করুক, প্রাইমারি স্কুলটা শেষ করুক। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে যে না, বড় হয়ে গেলে আর কাজে কামে মন আসবে না এবং এখনই তারে কাজে লাগাইতে হবে, বড় হয়ে গেলে আর কাজে কামে মন দিতে পারবে না। এই বলে আমার আব্বা খুব ছোটো বয়স আমাকে তখন এই মিষ্টির কারিগরের কাজে লাগিয়ে দেয়, মানে মিষ্টির কাজ শেখায়। তা আমি ক্লাস 5-এ পড়া অবস্থা আমার আব্বুর সঙ্গে সকালবেলা চলে যেতাম দোকানে। আমার আব্বা মিষ্টি বানাইতো, আমি ওখানে মিষ্টিতে সাহায্য সহযোগিতা করতাম এবং দিনের বেলায় ওয়েটারে চাকরি করতাম, মানে মেসিয়ারের কাজ করতাম। এই করেই তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। ওই সময়টাতে এসে তখন আমি একা মিষ্টি বানাইতাম, মানে ওখানে আমি মিষ্টি বানাইতাম। আমার আব্বা তখন আর খুব বেশি একটা যাইতো না, হয়তো মাসের মধ্যে 1বার কি 2বার যাইতো। আর 15-16 বছরেই কিন্তু আমি একেবারে ভালো মিষ্টি বানাইতে পারতাম। আমার আব্বার হাতের মিষ্টি যেমন ছিল আমার মিষ্টিও ঠিক তেমনই সুস্বাদু ছিল, যার কারণে দেখা যায় আব্বা খুব বেশি একটা যাইতো না, আমিই যাইতাম। এই মিষ্টির দোকানে আমি প্রায় 5 বছরের মতো চাকরি করি। আমার বয়স তখন 20-এ এসে দাঁড়ায়। আমার 20 বছর বয়সে আমার মাথায় তখন হঠাৎ করে আসলো এই কারিগর, মানে এই দোকানের মালিক আমার আব্বাকে যেই টাকা বেতন দিত সেই টাকা তো আমাকেও বেতন দেয়, আমাকে তো তার বাইরে দেয় না। দেখা যায় আব্বার থেকেও বেশি আমি কাজ করি, আমার পরিবার চলে না। এক পর্যায়ে আমি তখন তারে বললাম যে দেখেন, আমি এমন ঘটনা, আমি এখানে মানে কাজ যদি করতে হয় তাহলে আমার বেতন বাড়াইতে হবে। দোকানের মালিক যিনি আছে তিনি বললো যে না, তোমার আব্বাকে তো বহু বছর আমরা এই বেতন দিয়েই কাজ করাইছি,
তোমাকে আমি এর থেকেও বাড়াই কেন দিব? আমি বললাম আমি তো আমার আব্বার ছেলে, আর দেখা যায় যে আমি আব্বার থেকেও বেশি কাজ করি, আর আমার পরিবারের খরচ বাড়ছে। আমার আব্বা বয়স্ক মানুষ ছিলেন। উনি বলে তোমার আব্বার এত বছরের অভিজ্ঞতা, তারপরেও বেতন কম ছিল, তোমার কোনো অভিজ্ঞতা নাই, কিছু নেই, তোমার এত টাকা বেতন দিব? না, এত টাকা দিতে পারবো না। উনি আমাকে ডিরেক্টলি বললো, হয় তুমি কাজ করো, না হয় তুমি চলে যাও, কিন্তু এর থেকেও বেশি বেতন তোমাকে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এইভাবে ডিরেক্টলি হচ্ছে আমাকে এক পর্যায়ে মানে একরকম উনি মানাই করে দিল। মনটা তখন খুব খারাপ হয়ে গেল। এই দোকানে এত বছর ধরে কাজ করতেছি, ওনার মাঝে তো কোনো সহানুভূতি পাইলামই না। উনি উল্টা আমারে বললো যে হইলে কাজ করো, নাইলে ছেড়ে দাও। তো এখন থেকে চিন্তা করতেছি কী করা যায়, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। এরপরও যেহেতু গরিব মানুষ, কাজ করতেছি, পড়ে আসি। এইরকম করতে করতে অনেক দিন আমার এক দুঃসম্পর্কের খালা হয়, মানে আমার আম্মার চাচাতো বোন হয়। তো খালার বাড়িতে একটা অনুষ্ঠান আর কি একটা অনুষ্ঠান হবে, তো ওইখানে আমাকে বললো আর কি মিষ্টি বানানোর জন্য, বড় কোনো অনুষ্ঠান। তা আমি তখন কী করলাম, ওইখানে গেলাম মিষ্টি বানানোর জন্য। এই মিষ্টি বানাইলাম এবং মিষ্টি বানায় সেখানকার লোকজনকে পরিবেশন করলাম, খাওয়াইলাম। এবং খাওয়ার মানে ওই যেদিন অনুষ্ঠান হলো, ওই দিনে এক লোক আমারে বলতেছিল, উনি আবার ওনার নাম ছিল হাবিবুল্লাহ। তো উনি আমারে বলে যে তোমার নাম কি? আমার নাম আব্বাস আলী। তোমার বাড়ি কই? বাড়ির কথা বললাম। পরে বলে মিষ্টি তুমি বানাইছো? মানে আমরা আসলে এত মজা হয়েছে। আমি আবার দধিও বানাইতে পারতাম, মিষ্টি, দধি, জিলাপি, রসগোল্লা এগুলো বানাইতাম। তো আমাকে বলে যে তুমি যে মিষ্টি বানাইছো এটা একদম জিহ্বার মধ্যে লেগে আছে, খুবই সুস্বাদু। আচ্ছা তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। আমার হচ্ছে মানে নিমত্তিপুরে একটা জায়গা আছে, বলে নিমত্তিপুরে আমার একটা বড় হোটেল আছে। তা আমার হোটেলে আমি চিন্তা করতেছি আমি জিলাপি বিক্রি করব। কারণ জিলাপিটা আমাদের ওই বাজারে আর কেউ বিক্রি করে না, এবং জিলাপিটা বিক্রি করলে আমার মোটামুটি লাভ ভালো হবে। জিলাপি এবং রসগোল্লা এই দুইটা আমি বিক্রি করতে চাই। তুমি কি আমার এখানে চাকরি করবা, বা তুমি কোথায় কাজ করো? আমি তখন বললাম যে দেখেন আমি তো আমাদের এলাকাতে একটা কাজ করি, তো যদি আপনি আমার এই কাজে নেন তাইলে আমি যাবো, সমস্যা নেই, তবে বেতন কত দিবেন? মানে আমার কথা হচ্ছে যদি ওই জায়গার থেকেও এই জায়গায় আমি বেতনটা একটু ভালো পাই, তাহলে সে আগে চাকরিটা ছেড়ে দিব, আগে চাকরিটা ছেড়ে দিয়ে এই চাকরিটা করব। এই পরিকল্পনা করে আমি বললাম যে ঠিক আছে, বলেন বেতন কত দিবেন? পরে আমারে বলতেছে যে তুমি কয় টাকা বেতন চাও? আমরা বলো কয় টাকা বেতন চাও? তো আমি সেখানে যে টাকায় কাজ করতাম তার থেকেও 2000 টাকা বাড়াই দিলাম, যে ঠিক আছে আমার 2000 টাকা বাড়াই দেন, যে 2000 টাকা বেশি দিলে করব। মানে আমি ওখানে কাজ করি এত টাকা, আমি সত্যিই বলছি, মিথ্যা বলি নাই, যে আপনি আমাকে 2000 টাকা বাড়াই দিলে আমি চলে আসবো। পরে বলে তাহলে ঠিক আছে, তুমি সামনের মাস থেকে আমার এখানে কাজে লেগে যাও। আমি বললাম ঠিক আছে, তো আপনি আমাকে নেবেন তো? পরে কিন্তু আবার আপনি মানা করতে পারবেন না, কারণ আমি আগে চাকরি কিন্তু ছেড়ে দিব। বলে না না না, আমি মানা করবো না, তুমি আগে চাকরি ছেড়ে দাও, আমার এখানে কাজ করো, আমি তোমার 2000 টাকা বাড়াই দিব। তো এইভাবে কথাবার্তা হলো এবং সব কিছু মানে ঠিকঠাক হলো। কথাবার্তা হওয়ার পর আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমি পার্মানেন্টলি এখানে কাজ করব। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আব্বা আম্মারে জানাইলাম যে এমন এমন ঘটনা, খালার বাড়িতে তো এরকম একটা চাকরি পাইছি। আব্বা আমারে বলতেছে যদি ভালো হয় তাহলে চলে যা, কারণ এখানেও বহু বছর ধরে আমিও কাজ করি, তুইও কাজ করিস, আমাদের 1 টাকা বেতন ভাড়াই দেয় না, তাই দরকার নেই আর এখানে থাকার, তুই চলে যা। আব্বাও যখন এইভাবে বললো, বলার পরে এবং পরের দিন আমি যখন কাজে গেলাম, তখনই আমি দোকানের যে মালিক আছে ওনার আমি বলে দিলাম যে কাকা এমন এমন ঘটনা, আপনার দোকানে আমি আর কাজ করব না, আমি চাকরি ছেড়ে দিব। মানে চাকরি ছেড়ে দিব বলাতে উনিও মোটামুটি খুব রেগে গেছে, যে চাকরি ছেড়ে দিলে ছেড়ে দে, মানে একটা ধমক দিয়ে আমার কথাটা বলো, ছেড়ে দিলে ছেড়ে দে। তাই বললো এরকম করে যখন বলতেছে যে আমি যে ঠিক আছে সমস্যা না, আমি কাজ করবো না, মানে ওই দিনে ওর সাথে রাগারাগি করে আমি দোকান থেকে বেরিয়ে চলে আসি। মানে চাকরি ছেড়ে দিব বলাতে উনি আমার সাথে একরকম দুর্ব্যবহার করা শুরু করে, মানে খারাপ আচরণ করতেছে। তাই ঠিক আছে আমি আর কাজে করবো না, এই থেকে আমি তখন চলে আসি, ডিরেক্টলি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি সেই হাবিব সাহেবের সঙ্গে কথা বলে আমি ওনার এখানে চলে যাই। এখন উনি আমাকে 1 তারিখে কথা বলছে, আমি তার আগ থেকে ওনার এখানে মানে এই কাজে জয়েন করে ফেলি, যেহেতু আমি আগে চাকরিটা ছেড়ে দিয়েছি। তো ওনার ওখানে চলে গেলাম, যাওয়ার পরে উনি খুব ভালোভাবেই হচ্ছে আমাকে কাজে রাখছে, এবং কাজ কাম যা আছে সব কিছু আমাকে দেখাইতেছে কীভাবে কী করতে হবে। যেহেতু প্রথম আপনার মিষ্টি বানাবো, এর আগে তো ওনার দোকানে মিষ্টি বিক্রি হতো না, শুধু ভাত, এরপরে আপনার বিভিন্ন নাস্তার আইটেম বিক্রি হতো, মিষ্টি কিন্তু বিক্রি হতো না। তো মিষ্টি যেহেতু নতুন করে উঠাবে, তো এখানে হাঁড়ি পাতিল কিনা বা মিষ্টির আইটেমগুলো কিনা, মশলাগুলো কিনা, তো আমি সব কিছু কিনলাম ওনার সঙ্গেই। কেনার পরে প্রথম দিনে মিষ্টি বানাইলাম, এবং প্রথম দিন মিষ্টি বানানোর পরে আলহামদুলিল্লাহ খুব ভালো মিষ্টি চলছে, মানে মিষ্টিটার মধ্যে খুব ভালো লাভ হয়েছে। তো উনি আমারে বললো যে ঠিক আছে, তাহলে এবার থেকে আমরা মিষ্টিটা হচ্ছে প্রতিনিয়তই করব, বা মিষ্টিটা আস্তে আস্তে করে আমরা উঠাবো। এই করতে করতে ধরেন আস্তে আস্তে করে আমাদের বেচা বিক্রি মিষ্টিতে খুব ভালোই হচ্ছে। এইভাবে প্রায় 5 থেকে 6 মাসের মতো কেটে গেল, এবং 5-6 মাসে ওই যে হাবিব সাহেব আছে উনি আমাকে অনেক ভালোবাসতো। ওনার দোকানে কাজ করতাম, একেবারে নিজের ছেলের মতো আমাকে আদর করতো, যত্ন করতো। তো ওনার এই দোকানটা ছিল একটা রোডের পাশে, মানে একটা বড় রাস্তা আছে, ওই রাস্তার পাশে দোকানটা ছিল। এইভাবে 5-6 মাস ওনার দোকানে কাজ করার পরে হঠাৎ করে দোকানটা বড় করবে, মানে দোকানের 4-5টা বড় করবে। এবং বড় করতে গেলে ওনার যে মিষ্টি দোকানটা আছে ওই দোকানটা মানে ওনার হোটেলটা অর্ধেকের মতো পড়ে যায়, মানে সরকারি জায়গায় অর্ধেকের মতো পড়ছে। তো দোকানটা ওনার ছিল না, দোকানটা আরেকজনের ছিল আর কি, মানে অন্য মালিক ছিল।
তারপরে তিনি তখন কি করবে, যেহেতু সরকারি কাজ এবং সরকারি জায়গার মধ্যে পড়ছে, তাই দোকান ভেঙে ফেলবে। ওই সময়টাতে ওনার দোকানের প্রায় অর্ধেকের মতো অংশ তখন ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পরে দোকানের মালিক বলছিল যে পিছনের দিকে আরও মাটি ফেলে তারপরে সুন্দর করে আবার দোকানটা পিছনে নিয়ে দিবে। কিন্তু দেখা গেল সরকারি জায়গাটা যখন দোকানটা ভেঙে ফেলা হলো, এরপরে দোকানের যে মালিক আছে উনি আর দোকানটা ঠিক করতেছে না, মানে দোকানটার পিছনের দিকে নেয় না, এটা ঠিকঠাক করে দেয় না। তখন দেখা গেল আমাদের এখানে আপনার ওয়েটার আছে বা বুয়া আছে, আমি আছি, ম্যানেজার আছে, অনেক লোকজন আছে, মানে সবার বেতন টেতন দেওয়া লাগে। তখন মোটামুটি হাবিব সাহেব মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লো, যেহেতু এটা ওনার ব্যবসা। এবং একটা পর্যায়ে উনি প্রায় 1 মাসের মতো সবাইরে বসায় বেতন দিল। যেহেতু দেখতেছে দোকানের মালিক নতুন করে কোনো কিছু করতেছে না, 1 মাস পরে আস্তে আস্তে করে লোকজন বিদায় করতে শুরু করলো। এবং যে ম্যানেজার ছিল তারাও বিদায় করলো, কারিগর যারা যারা ছিল অন্য অন্য সাইডে সব কারিগরগুলো আস্তে আস্তে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পর আমি তখন তারে বললাম যে এখন আপনি কি করবেন, আমিও তো গরিবের ছেলে, আপনিও তো আমাকে আজকে প্রায় অনেক মাস ধরে বসে বসে বেতন দিতেছেন, এইভাবে তো আর বসে বসে আমিও বেতন নিতে পারতেছি না, আমারও খারাপ লাগতেছে, তা আমি কি অন্যদিকে কাজ দেখবো? উনি আমার বলে যে না, তোমারে আমি অন্যদিকে কাজে নিব না, তুমি মানুষটা অনেক ভালো, তোমার আমার ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি আসলে তোমার অন্যদিকে কাজে নিতে চাই না। আমি একটা পরিকল্পনা করছি, আমার এলাকাতে মানে আমার যে বাড়ি আছে, আমার বাড়ির সামনেই একটা জায়গা আছে এবং ওই জায়গাটা মোটামুটি অনেক সুন্দর এবং অনেক মানুষের জমায়েত হয় এখানে। তো আমি চিন্তা করতেছি ওই জায়গার মধ্যে আমি একটা নতুন করে হোটেল দিব, এবং এটা ছোট আকারে দিব, এটার মতো বড় করে দিব না, একদম ছোটোখাটো করে দিব। যদি তুমি আমরা দুজনে মিলিয়ে চালাবো, তুমি কারিগর আর আমি হচ্ছি আপনার এই ক্যাশ চালাবো। তাই আমি বললাম যে তাইলে আমি তো আর অন্য কাজ করতে পারি না, শুধু কি আর মিষ্টি দিয়ে হোটেল চলবে? উনি বলে না না না, অন্য নাস্তার আইটেমগুলো তোমার আমি দেখাই দিব, আমি পারি, 1 দিন 2 দিন দেখাই দিলে তুমি এটাতে মোটামুটি ভালোই করতে পারবা। তবে মিষ্টিটা আমরা ভালো করে বিক্রি করবো, কারণ আমার মিষ্টির কাস্টমারগুলো আমার কাছে বান্দা কাস্টমার। আমি যদি দোকানটা ভিতরের দিকেও গ্রামের দিকেও নিয়ে যাই, তাহলে দূর দূরান্ত থেকে যে বান্দা কাস্টমারগুলো এগুলো আমার দোকানে মিষ্টি কিনতে আসবে। তো ওনার সঙ্গে এই কথাবার্তা বলার পরে তখন আমি মিষ্টির দোকানটা উনি ওইখানে নিয়ে গেলো, মানে ওনার এলাকাতে নিয়ে গেলো, ওনার বাড়ির সামনে। তখন আমরা ওনার বাড়িতে থাকতাম, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করতাম, মিষ্টির দোকান চালাইতাম, এবং এইভাবেই তখন সময়গুলো আস্তে আস্তে করে কাটতেছে। তো ওনার একটা মেয়ে ছিল, একটা না ওনার 3টে মেয়ে ছিল। তো বড় মানে 3টে মেয়ে, কোনো ছেলে নাই, বড় মেয়েটার নাম ছিল ময়না। তো দেখা গেল যে বেশিরভাগ সময় আমি ওনার বাড়িতেই যাইতাম, খাওয়া দাওয়া দুপুরবেলা বা রাত্রে ওনার বাড়িতেই করতাম, ওনার বাড়িতেই থাকতাম। এবং ওই যে মানে আপনার হোটেলের জন্য যে মশলা, তারপরে অন্য অন্য যে আইটেমগুলো লাগে, এগুলো সব ময়না আমার বাইটে দিত, মশলা বাইটে দিত, নাস্তার আইটেমগুলো বানানোর জন্য, জিলাপি বানানোর জন্য ও সব কিছু আমাকে ঠিকঠাক করে দিত। তো এগুলো আমি করতাম, আইনা বাজারে বিক্রি করতাম, মানুষজন নিত। এই করতে করতে ময়নার সঙ্গে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়। ওদের বাড়িতে যেহেতু থাকি, ওদের হোটেলে কাজ করি, একটা ভালো সম্পর্ক বলতে আপনি একেবারে একটা প্রেম ভালোবাসার সম্পর্কের মতোই ধরে নিতে পারেন। যে ওই আমাকে অনেকটা বুঝে, আমিও অনেকটা বুঝি, দুজনের মাঝে একটা মনের লেনাদেনা শুরু হয়। এই মুহূর্তটাতে আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে। তো যেই জায়গার ভিতর আমাদের হোটেলটা ছিল, এই হোটেলটা মূলত ছিল একটা বট গাছের নিচে, উপরে ছিল অনেক বড় একটা বট গাছ, এবং এই বট গাছটার নিচে ছিল মূলত এই হোটেলটা। তো একদিন হলো কি, আমার যেটুকু মনে আছে, আমি প্রথম দিনের ঘটনা আপনাকে বলি। আমি জিলাপি বিক্রি করতেছি, রাত্র তখন প্রায় 12:30 কি আপনার 1টার মতো বাজে, এরকম একটা সময় হবে। তো আমি তখন মানে জিলাপি আপনার করে রাখছি, সকালবেলা আমাদের একটা অর্ডার আছে, আমি রাতের মধ্যে আপনি সব কিছু ঠিকঠাক করে রাখছি, সকালবেলা অর্ডারের লোকেরা এসে জিলাপিগুলো নিয়ে যাবে, মানে যাদের অর্ডার আছে তারা নিয়ে যাবে, টাকা দিয়ে গেছে অ্যাডভান্স। তো আগের দিন অ্যাডভান্স দিয়ে গেছে, পরে আমি কী করলাম, মশলাগুলো সব কিছু ঠিকঠাক করে রাখছি, সকালে উঠে ফাটফাট করে জিলাপি বানাই ফেলবো, ওনারা এসে নিয়ে যাবে। তো 12টা গিয়ে 1টা বাজে, ওই সময়ের ভিতরে আমাদের হোটেলে এসে কে জানে ধাক্কাইতেছে। ওই সময় আমি হোটেলের ভিতরেই ঘুমাইতাম, যেহেতু সকালবেলা ভোরে ফজরের পরে কাজে নেমে যাব, তো এই জন্য হোটেলেই ঘুমাইছি, হোটেলের মধ্যে চেয়ারের মধ্যে আপনার এই টেবিলের মধ্যে ঘুমাইছি। তো এই দরজা ধাক্কাইতেছে, আমি তখন দরজা খুলে দেখি যে ওই লোকটা দাঁড়ায় আছে, যেই লোকটা আমাকে টাকা দিয়ে গেছিলো, অ্যাডভান্স করে গেছিলো, উনি জিলাপি নিয়ে যাবে 50 কেজি। পরে আমারে বলে, বাজান রে, আমার একটা সমস্যা হয়েছে, জিলাপিটা তো এখন নিতে হবে। আমি বললাম যে ওমা, এটা আপনি কী বলেন, এত রাতের বেলায়? আমি জিলাপি তো এখনও বানাইনি, জিলাপি তো বানাবো সকালবেলা, আপনার সঙ্গে তো কথা হইলো সকালবেলা। উনি বলে, যদি জিলাপিটা এখন বানাই দিতে পারো আমার জন্য খুব উপকার হয়, আমি জিলাপিটা এখন নিয়ে যাবো। তা আমি বললাম যে এখন নিয়ে যাবেন, কিন্তু মালটাল সব কিছু রেডি আছে, আমি চাইলে কিন্তু এখন বানাইতে পারবো, কিন্তু এখন তো আর হবে না, হয়তো বানাইতে ঘন্টাখানিক সময় লাগবে, আপনাকে ঘন্টাখানিক পরে আসতে হবে বা তার একটু বেশি সময় লাগবে। উনি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানানো শুরু করো, আমি 1 ঘন্টা পরেই আসতেছি। এরকম করে একদম নর্মালি আমার সঙ্গে কথা বললো যে আমি তাইলে যাই, আমি 1 ঘন্টা পরে আসবো, তুমি নাইলে জিলাপিটা বানানো শুরু করো। তো আমি তখন জিলাপিটা বানাইতে শুরু করলাম এবং জিলাপিটা বানাইলাম। সেদিন আবার মোটামুটি আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, একটু বৃষ্টি ভাব, এরকম একটা অবস্থা, ঠান্ডা ভাব ছিল। তাই চিন্তা করলাম ঠিক আছে, তাহলে বানাই ফেলি, সকালে উঠে বানাবে, এখনও বানাবো, হয়তো তাদের অন্য কোনো কাজ আছে, এই জন্য তারা এখনই নিয়ে যাবে।
তো আমি জিলাপিটা বানাইতে শুরু করলাম। বানাইতে বানাইতে মনে হয় আমার যে মালিক আছে হাবিব সাহেব, উনি মনে হয় টের পাইছে যে দোকানের মধ্যে আলো টালো জ্বলতেছে, আমি তো শাটার মাটার খুলে জিলাপি বানাইতেছি। উনি ঘর থেকে তখন উঠে আসছে। ওনার ঘর আবার দূরে ছিল না, মানে দোকান থেকে মোটামুটি খানিকটা কাছাকাছি ছিল। উনি এসে আমারে বলতেছে, কি ব্যাপার আব্বাস, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই মধ্যরাতে কি শুরু করছে এগুলা? আমি বললাম যে জিলাপি বাজতেছি। উনি বলে, জিলাপি বাজতেছো এই মধ্যরাতে কেন? আমি বললাম যে একটা লোকের সঙ্গে কথা হইলো, ওই যে লোক আমাদেরকে অ্যাডভান্স করে গেছে 50 কেজি জিলাপির জন্য। তো উনি হচ্ছে আমার একটু আগে আইসা বলছে উনি জিলাপি এখন নিয়ে যাবে, উনি সকালে না, উনি এখন নিয়ে যাবে, ওনার কি যেন একটা সমস্যা আছে। পরে আমার মালিক আমারে বলতেছে, তাই বলে কি তুমি এখনই দিবা? তারা সকালে না নিয়ে এখন নিলে এখনই বানাই দিবা? তুমি অ্যাডভান্সের টাকা ফিরিয়ে দিতা। এত রাতের বেলায় জায়গাটা ভালো না, এখানে জিলাপি ভাজা কি ঠিক হচ্ছে তুমি একা একা? আমি বললাম যে মালিক সমস্যা না, আমি ভাজি, আপনি টেনশন করেন না। তুমি তখন চেয়ারে বসে আছে, তো অনেকক্ষণ বসে আছে। আমি বললাম, আপনি কেন ঘুমিয়ে কষ্ট পাইতেছেন? আপনি তো ঘুমিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই, আপনি চলে যান। জিলাপি আমি বানাই আমি আপনার বাড়িতে পাঠাই, মানে আমি মালিকের ওই লোকের কাছে দিয়ে দিব টাকা, মানে রিসিট রেখে দিব, আপনি যান, এখানে বসে বসে কষ্ট পাইন না। তুমি বলে ঠিক আছে বানাও, তাহলে আমি গেলাম। পরে উনি বাড়ির দিকে চলে গেছে। প্রায় ঘন্টা দেড়েকের পরে মানে অবাক করা কি মাত্র জিলাপিটা ভাজা শেষ হয়েছে, মানে মাত্র শেষ হয়েছে। আমার মনে হয় যেন উনি তাকাই ছিল কবে শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে উনি চলে আসছে। আইসা আমার বলতেছে, দাও জিলাপিগুলো দাও। তো তখন আমি কী করলাম, একটা খাঁচির মধ্যে করে জিলাপিগুলো দিলাম। দেওয়ার পর আমি বললাম যে আপনি এতগুলো জিলাপি একা একা নিতে পারবেন? আপনি তো একা একা নেওয়া সম্ভব না। উনি বলে, আমার মাথায় উঠাই দাও। তো আমি বললাম যে মাথায় উঠাই দিব? বলে হ্যাঁ মাথায় উঠাই দাও। তো আমি তখন জিলাপিগুলো নিয়ে ওনার মাথায় উঠাই দিলাম। উনি এরকম খাঁচি নিয়ে আসছে, খাঁচির ভিতরে আমি দিয়ে তারপর মাথা উঠাই দিছি। মাথা উঠে উনি চলে গেছে। তা আমি এবার আস্তে আস্তে করে দোকান বন্ধ করতেছি। এমন সময় আমার মালিক আসছে। মালিক আসার পরে আমারে বলে যে কি ব্যাপার, জিলাপি নিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ জিলাপি নিয়ে গেছে, উনি তো এই মাত্র নিয়ে গেল, এই তো মাত্র গেল। বলে কেমনে নিছে? ভ্যান গাড়ি আনছে, রিক্সা আনছে? আমি জানি না, রিক্সা ভ্যান গাড়ি না, ওনার মাথায় উঠেছে না, মাথায় করে নিয়ে গেছে। এইটা বলার পর আমার মালিক একটু চুপ হয়ে গেছে, মানে দোকানের মালিক যিনি আর কি, একটু চুপ হয়ে গেছে। চুপ হয়ে আমার বলে যে আব্বাস কি বলো, মাথায় দিছো? আমি বললাম যে জি। বলে যেই লোকটা তোমার অর্ডার দিছে বা যে লোকটা জিলেপির অর্ডার দিয়ে গেছে, এখান থেকে তার বাড়ি আনুমানিক প্রায় 7 কিলো, 7 থেকে 8 কিলো। এত দূরের একটা লোকে জিলেপি মাথায় করে এত রাতের বেলা নিয়ে যাবে, আবার সে একা একা? আমার কাছে তো বিষয়টা কেমন যেন একটু সন্দেহ লাগতেছে। আমি বললাম দেখেন আসলে আমি তো বুঝি না, সন্দেহ মন্দেহ কি এটা তো আর আমি জানি না। উনি আমারে মাল নিল, বলে রিসিট রাখছো? আমি বললাম যে না রিসিট তো রাখি নাই। বলে হ্যাঁ এটা কী করলা, রিসিট তো রাখা দরকার ছিল, এত রাতের বেলা জিলেপি নিল, তার রিসিট রাখলা না? যে না রিসিট তো রাখি নাই। আচ্ছা ঠিক আছে। উনি তারপর আমার মালিক কেমন যেন একটু টেনশনে পড়ে গেছে, মানে দেখে মনে হলো যে উনি একটু চিন্তায় পড়ে গেছে। আমারে বললো একটা কাজ করো, তুমি বন্ধ করে দাও, বন্ধ করে আজকে এখানে ঘুমানোর দরকার নাই, তুমি বাড়িতে এসে ঘুমাও। তাই আমি তখন দোকান বন্ধ করে ওনারে নিয়ে বাড়িতে এসে আমি ঘুমাইলাম। তো বাড়িতে এসে ঘুমাইলাম, আমি চিন্তা করলাম যেহেতু সকালের কাজটা রাতের বেলায় করে ফেলছি, তাহলে সকালে একটু লেট করিয়ে হোটেল খুলবো। এত দেরি মানে এত সকালে আর খুলবো না, একটু লেট করে খুলবো। এই পরিকল্পনা করে ভাই আমি তখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ছি ওনার বাড়িতে গিয়া। আনুমানিক সকালবেলা আমার মালিক এসে ডাকতেছে, মানে হাবিব সাহেব ডাকতেছে যে আব্বাস উঠ, কয়েকটা ডাক দিছে। পরে উঠছি, উঠার পর উনি আমারে বলতেছে যে আরে ঘটনা তো মারাত্মক ঘটে গেছে, তুই তাড়াতাড়ি হোটেলে আয়। উনি সম্ভবত সকালে গিয়ে হোটেল খুলছে। আবার উনিও কারিগরের কাজ টাজ জানতো, যেমন পরোটা ভাজতে পারতো, পরোটা বানাইতে পারতো, পুরি বানাইতে পারতো, উনি আবার ভালো কাজ জানে। আমি উঠে আসছি, আসার পরে দেখলাম যে এই লোক, মানে রাতের বেলা যে লোকে জিলাপি নিয়েছে উনি বসে আছে। আমি প্রথমত মনে করলাম যে সম্ভবত জিলাপির মাঝে কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য মনে হয় উনি আসছে। তো এবার আমি বললাম যে পরে আমার মালিক বলতেছে যে কালকে রাতে তুই কারে জিলাপি দিলি? আমি তো ওনারাই জিলাপি দিলাম, উনি তো নিয়ে গেছে। এই লোকে বলতেছে ওই মেয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি নিয়ে যাবো মানে রাত 1টা বাজে আমি জিলাপি নিতে আসবো? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি তো ভাই মনে হয় তখন আসমান থেকে বললাম আল্লাহ এটা বলে কি? আমি বললাম ভাই আপনি আইসা দরজা ধাক্কাইলেন, আমি গেট খুললাম, বের হইলাম, আপনার আমি নিজের হাতে জিলাপি ভাইজা দিলাম, আপনি আইসা জিলাপি নিয়ে গেলেন, মাথায় পর্যন্ত উঠাই দিলাম, এগুলো আপনি কী বলতেছেন? উনি বলে নাটক করার জায়গা পান না, এই যে আমার রিসিট দেন, আমার জিলাপি দেন। আমি বললাম আপনি রাতের বেলা একবার জিলাপি নিয়েছেন, এখন আবার জিলাপি নেওয়ার জন্য আপনি আসছেন, এগুলো কী পাইছেন? উনি বলে আমি রাতের বেলায় কোনো জিলাপি নেই নেই। আমার মালিক তখন আমার বলতেছে যে আব্বাস তোমার আমি বারবার বলছিলাম তুমি রিসিট রাখো, রিসিটটা কেন রাখলা না? আমি তখন চুপ হয়ে আসছি। এবার উনি বলে যে হয় আমার জিলাপি দেন, নাহলে আমার টাকা আমারে ফিরিয়ে দেন। আমি বললাম রে ভাই রাতের বেলা আপনাকে জিলাপি দিছি, সে লোকে বলে সে আসেই নাই, সে বলে আপনি পাগল হয়েছেন আমি রাতের বেলা আসবো, এত রাতের বেলা আমি জিলাপি নিতে আসবো কেন আমার এত দূর থেকে? এই তর্কাতর্কির মধ্যে আমার মালিক তখন বলতেছে যে আব্বাস তুই যা তোর কাজ কর, আমি দেখতেছি। আমি কান চোখে খেয়াল করে দেখলাম আমার মালিক তখন তারা টাকাটা ফিরিয়ে দিল, যেটা আমাদের অ্যাডভান্স করছে ওই টাকাটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি আমার মালিককে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ঘটনাটা কী হইল, আপনি ওনারা টাকা দিয়ে দিলেন?
উনি জিলেপিও নিল, আবার টাকাও নিয়ে গেল। পরে বলে তোমারা যা বলছে তাই করো, জিলেপি সে নেয় নাই, জিলেপি যে নেওয়ার সে নিয়ে গেছে, বাদ দাও, এই নিয়ে কথা বলো না, তুমি তোমার কাজ চালায় যাও। তো ঠিক আছে, ওনার দোকান, ওনার ওনার মানে উনি যদি মাংনা দিয়ে দেয় তাহলে তো ভাই আমার তো কিছু করার নেই, তো ঠিক আছে সমস্যা নাই, আমি আমার মতো করে ওনার হোটেল চালাইতেছে আবারও। এইভাবে কয়েকটা দিন কাটার পরে জানি না হঠাৎ করে, মানে ক্যাশ তো উনি সামলাইতো, ক্যাশ তো আর আমি সামলাইতাম না। আমি প্রতিদিন আপনার 50 কেজি, 60 কেজি, 100 কেজির মতো জিলাপি বানাইতাম। স্পেশালি তখন জিলাপিটাই চলতো এখানে, অন্য আইটেমগুলোর চেয়েও জিলাপিটাই ভালো চলতো। আবার আমি জিলাপি বাঁচতাম যে একেবারে লাল লাল হইতো, খুব স্বাদের হইতো। তো প্রায় উনি কেমন জানি একটু সবসময় অন্য মনস্ক হয়ে থাকে। তা আমারে বলে যে, আমার বলতেছে যে আব্বাস আমি জিলাপিটা আর বিক্রি করবো না, হঠাৎ করে বলতেছে। এই প্রায় এই ঘটনাটার মাস 2 পরে। তাই মনে করলাম যেহেতু উনি এতগুলো টাকা একবার লস খাইছে, এই জন্য মনে হয়। আমি বললাম দেখেন, একবার লস আসছে বললে কি সবসময় লস আসবে? একবার একটা লোকে নিলে আমাদেরকে ধোকা দিয়েছে। আচ্ছা, আপনার যদি এতই সমস্যা হয়ে থাকে, আপনি 50 কেজি জিলাপির টাকা আমার বেতন থেকে রাইখা দেন, তারপরও আপনি জিলাপি বেচা বন্ধ করেন না, কারণ আমি জিলাপিটা বানাই। উনি বলে না না না, ওই লোকে জিলাপি নিয়ে গেছে, আমি এর জন্য জিলাপি বেচা বন্ধ করবো না, আসলে আমি জিলাপির মধ্যে কোনো লাভ পাই না। আমি বললাম কী বলেন আপনি, জিলাপির মধ্যে কোনো লাভ পান না? আমরা জিলাপি বানাই, ওটার মধ্যে লাভ আসেন, এটা কেমন কথা? উনি বললো দেখ, তুই জিলাপি বানাইতেছিস, বানায়া বানায়া তুই আমার কাছে টাকা দিতেছিস, আমিও ক্যাশে টাকা রাখতেছি, কিন্তু ক্যাশ খুলে পরে আর টাকা পাই না। আমি বললাম তাহলে ক্যাশ তো আপনিই করেন, ক্যাশের মধ্যে আপনি তালা মেরে রাখেন, সবসময় তালা মেরে রাখেন। উনি বলল আচ্ছা ঠিক আছে, তোরা একটা কথা বলি, গতকালকে কত কেজি জিলাপি? আমি বললাম যে প্রায় 70 কেজির মতো আমরা বিক্রি করছি। তো উনি তখন ক্যালকুলেশন করে দেখলো 70 কেজি যে টাকা আসে তার অর্ধেক টাকা ওনার ক্যাশে নাই। আমি বললাম দেখেন, আমি কাস্টমার থেকে টাকা নিছি, টাকা দিছি, কাস্টমার থেকে টাকা নিছি, টাকা দিছি। উনি বলে না, আমি আর জিলাপি বিক্রি করবো না, আবার সমস্যা আছে। ডিরেক্টলি বললো যে জিলাপি বিক্রি করবো না, জিলাপিতে সমস্যা আছে, এটা আর বিক্রি করা যাবে না। এই কথা বলে উনি তখন জিলাপি বিক্রি করা বন্ধ করে দিল। ঠিক আছে, জিলাপি আর বিক্রি করলাম না, এটা বন্ধ করে দিলাম। এবার শুরু হলো ভাই আরেক ঘটনা। ঘটনা কি, রাতের বেলা আমরা ঘুমাইতে পারতাম না। মানে আমি তো দোকানে ঘুমাইতাম না, এরপরে ওনার বাড়িতেই ঘুমাইতাম। মানে রাতের বেলায় হঠাৎ করে কি আমাদের টিনের ছালের উপরে অনেক বড় বড় ঢিল মারতো, এত বড় বড় ঢিল মারতো যে আমরা লাফ দিয়ে উঠতাম, আমাদের টিনটা মনে ছিদ্র হয়ে গেছে এরকম শব্দ হতো। কিন্তু ঘর থেকে বেরোয়া কিছুই দেখতাম না। রাতের বেলায় বিভিন্ন লোকের নাম ধরে আমাদেরকে ডাকতে থাকতো, কখনো আমাকে ডাকে, কখনো আমার মালিককে ডাকে। মানে একটা টেনশনের ভিতরে পড়ে গেলাম। এক পর্যায়ে ওই হোটেলটাই বন্ধ করে দিলাম, যে না আর হোটেলে চালাবো না, আমরা হোটেলটাই বন্ধ করে দিলাম। এবং হোটেল বন্ধ করে দেওয়ার পরে তারপরেই সমস্যার সমাধান হচ্ছে না। রাতের পর রাত আমাদেরকে এইভাবে ডিস্টার্ব, বিরক্ত করিয়ে যাইতো। রাতে ঘুমাইতে পারতাম না, হোটেলও বন্ধ করে দিলাম, এরপরও থাকা সম্ভব হয় না। একবার যা মালিক তখন বললো একটা কাজ করে আমরা একটা ভালো হুজুরের কাছে যাই। তো ছোটোখাটো যে হুজুরদের কাছে গেলাম, এরা আসলে এটা কোনো ফয়সালা করতে পারে না, বাড়িতে না তাবিজ পুঁতে দেয়, এরপরে পানি পড়া দিয়ে যায়, অনেক কিছু করে যায়, কিন্তু এতে আর কোনো কাজ হয় না। দেখা যায় দিন শেষে দিন শেষ হলে রাতের বেলায় আমাদের ঘরের চালে আপনার ঢিল মারতেছে, দরজা ধাক্কাইতেছে, বিভিন্ন নামে ডাকতেছে, বাড়ির কোনায় বসে কান্না করতেছে। এমনও হয়তো যে রাতের বেলায় মনে হতো একটা বাজারে থাকলে যেরকম একটা মানুষের আনাগোনা শোনা যায় না, মনে হয় আমরা একটা বাজারের ভিতরে আছি। চারপাশে প্রচুর মানুষের চিৎকার, চেঁচামেচি, কথাবার্তা এগুলো শোনা যাইতেছে। তো নর্মালি ওনার যে বাড়ি, ওনার যে ঘর, এখানে তো এই ধরনের কোনো কিছু হওয়ার তো কথা না, এ তো কোনোভাবেই সম্ভব না। একটা নীরব বাড়ির আশেপাশে কোনো কিছুই নেই, বাট মনে হতো আমরা একটা বাজারের মধ্যে আসি, হাজার হাজার মানুষ চারদিকে বনবন করতেছে, কথা বলতেছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, কী আর করা, আমি তখন আমার মতো করে পড়ে আসি যে আল্লাহ ঠিক আছে, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, দেখা যাক দিনকাল কীরকম কাটতেছে। এই করতে করতে পরে একটা ভালো কবিরাজের কাছে যাওয়ার পরে সে বলতেছে আমাদেরকে 500 কেজি 500 কেজি জিলাপি বানায়া একটা ঠিকানা দিল, আমাদের যে হোটেলটা, ওই হোটেলের ওখানে দিয়ে আসার জন্য। রাতের বেলায় 500 কেজি জিলাপি বানায়া রাতের টাইমটা বললো, এই টাইমে ওই জায়গায় দিয়ে আসার জন্য। এবং যদি দিয়ে আসি এবং ওনার একটা হাদিয়া আছে, ওনার ওই হাদিয়াটা দিলে এরপর আর এই সমস্যাটা হবে না। তখন আমরা বললাম যে আপনি কি সত্যি বলতেছেন? উনি বলে হ্যাঁ, এরপর সমস্যাটা হবে না। তবে জিলাপি যে ভাজবা, কীভাবে ভাজবা এটা বলে দিছে। প্রচুর চিনি থাকতে হবে জিলাপিতে, প্রচুর চিনি থাকতে হবে এবং অনেকটা ভালো হইতে হবে, এরকম করে বললো। তো আমি বললাম যে জিলাপিটা আমি ভালোই বানাই। পরে কী করলাম, আমরা বাজার থেকে জিলাপি বানাইছি, আমি নিজেই বানাইছি, বাজারে একটা দোকান থেকে জিলাপি বানাইয়া ওইখান থেকে আমরা 500 কেজি জিলাপি আনছি বাড়িতে, সন্ধ্যার সময় আনছি। আনার পরে রাতের বেলায় ওই জিলাপি দিয়ে আসতে হবে গিয়ে আপনার এই আমাদের পুরনো যে হোটেলটা ছিল, ওই
হোটেলের জায়গাটা, এখন তো হোটেল ভেঙে ফেলছি, বিটার উপরে জিলাপি দিয়ে আসতে হবে। কিন্তু ওই যেটা বললো আপনার ওই কবিরাজ যেটা বললো যে আনুমানিক রাত্র প্রায় 12টার দিকে, 12টা থেকে 1টার মধ্যে জিলাপিটা ওখানে দিয়ে আসতে হবে, এবং যে যাবে সে একাই যাবে, তার সঙ্গে কেউ যাইতে পারবে না। এখন এই রাতের বেলায় 12:30 কি 1টা বাজে, এমনিতেই তো এই বাড়ির মধ্যে এরকম যায় ঝামেলা, এর মধ্যে আমি জিলাপি, কে ওই জায়গার মধ্যে জিলাপি নিয়ে যাবে, এটা তো একটা ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। মানে মোটামুটি আমিও খুব ভয়ে আছি যে এই জায়গার ভিতরে এত রাতের বেলায় কেমনে বা জিলাপি নিয়ে যাবে, এটা কেমনি কী হবে, এটা তো সম্ভব না। তারপরেও চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটতে আছে, আমি নাইলে রাতের বেলায় নিয়ে যাব। এখন ময়না আমারে বারবার মানা করেছে, না তুমি নিও না, তুমি যাও না, তোমার যাওয়ার দরকার নাই, মানে এরকম করে বলতেছে, কেউই আসলে নিবে না। পরে আমি রাত্র 12টার দিয়ে আমি বললাম যে আমার বললাম, আমার মালিককে বললাম যে আপনি আমার মাথায় জিলাপিটা উঠিয়ে দেন, আমি দিয়ে আসি। উনি বলে 500 কেজি কি মানে মুখের কথা নাকি, এটা কি তুমি নিতে পারবা নাকি, তোমার দায়িত্ব নেওয়ার সময়। তখন তোর জিলাপির মানে 500 কেজি জিলাপি তো বুঝেন আর কি, মানে পুরো এলাকা হয়ে গেছে আপনার। এখন লাস্ট পর্যন্ত আমার মালিক বলল ঠিক আছে তাইলে আমরা দুইজনে যাই, চলো। আমরা দুইজনে প্রায় 3বারের মতো ধরাধরি করে নিয়ে জিলাপিগুলা আপনি ওইখানে দিয়ে আসি, জিলাপিটা দিয়ে আসি, এবং জিলাপি দিয়ে আসার পরেই মানে পুরো মানে আপনার উপরে জিলাপি দিয়ে আসি। তো জিলাপিটা যখন দিয়ে আসি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে মানে আমার জীবনে কখনো আমি এরকম মানে দৃশ্য দেখি নাই। মনে হলো যেন মানে এরকম একটা অবস্থা যে ওই জায়গাটার মধ্যে লাখ লাখ মানুষে মারামারি করলে যেরকম একটা শব্দ, আমাদের কানের পর্দা মনে হয় ফেটে যাইতেছে, এইরকম একটা শব্দ ওই জায়গাটার মধ্যে। আইরে চিল্লানি চেঁচামেচি, একটা ঝামেলা। সকালবেলা যাই দেখলাম কি একটা জিলাপি শিরা পর্যন্ত ওখানে পড়ে নাই, জিলাপির একটা শিরা পর্যন্ত পড়ে নেয়, এবং সম্পূর্ণ জিলাপিগুলো অলরেডি খেয়ে ফেলছে, কোনো জিলাপি ওইখানের মধ্যে নাই। আমি চিন্তা করলাম, ওরে বাপরে বাপরে বাপ, কোন খারাপ জিনিস আসছে যে একদম পুরো জিলাপি একদম পুরো সব খালি করে ফেলছে। যাই হোক, এরপরে আমরা আমাদের মতো করে এখানে পরে রইলাম। পরে আমি মালিককে বললাম যে দেখেন, আমি তো এখানে অনেক দিন ধরে আপনি এখানে কাজ করি, তো এখন আপনিও তো দোকান বন্ধ, সবই বন্ধ, আপনিও বেচা বিক্রি সবই শেষ করে দিয়েছেন, তা আমি তাইলে চলে যাই, আমার গ্রামের দিকে চলে যাই, দেখি কোথাও কোনো কাজের সন্ধান হয় কিনা। তাই মালিক আবার আমার খুব ভালো মানুষ ছিল আর কি, উনি আবার সব বুঝতো, মানে ভিতরে আমার মনের ভিতরে কি চলতেছে, আমার মুখের দিকে তাকালে উনি আমার হৃদয়ের কথা বলতে পারতো। এরকম বলে, তুমি কি একাই যাবা না ময়নারে নিয়ে যাবা, এমনিই বলে। তো বলার পর আমি তখন বললাম যে আপনি তো সবই জানেন, তা আপনাকে তো আসলে নতুন করে বলার কিছুই নাই। উনি বলল, বাড়িতে যাও, গিয়ে তোমার আব্বা আম্মারে জানাও, এবং আমি ময়নারে তোমার কাছে বিয়ে দেবো, আর তোমার আমি আমার ছেলে হিসেবে আমার বাড়িতে রাখবো, যেহেতু আমার কোনো ছেলে নাই। তোমার আব্বা আম্মা যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে আমি ময়নাকে তোমার কাছে বিয়ে দিব। তো আমি বললাম, আমার আব্বা আম্মা রাজি হবে কিনা তা তো জানি না, আর একটা কথা হচ্ছে যে এখন তো বিয়েটা কিভাবে দিবেন, আমার হাতের অবস্থা তো খুবই খারাপ, কয়েক মাস ধরে আপনি আমাকে বেতন দেন না, আমার ঘরে তো 3টা বোন আছে, ওদের টাকা পয়সা দিছি, আমার হাত তো খালি। উনি বলে, বিয়ের সমস্ত খরচ আমি করব, তুমি এই নিয়ে চিন্তা করো না। তো যেহেতু আমার পরিবারে আগ থেকেই প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল, আমার আব্বা তখন আসছে, আমার আব্বা আম্মা এসে ওনার সঙ্গে কথাবার্তা বললো, এবং একটা পর্যায়ে উনি বললো যে ঠিক আছে, সমস্যা নাই, উনি মানে বিয়েতে রাজি। তো পারিবারিকভাবে মানে একেবারে ছোটোখাটো করে যেভাবে করা যায় আর কি, খুবই ছোটোখাটো করে তখন আপনার এই ময়নার সঙ্গে আমার তখন বিবাহ সম্পন্ন হলো। তো বিবাহ সম্পন্ন হওয়ার পরেই ময়নার আব্বার একটা শর্ত ছিল যে ছেলে আমার বাড়িতেও থাকবে, ওই বাড়িতেও থাকবে, কিন্তু মেয়ে এই বাড়িতে থাকবে, মানে ওনার মেয়ের উনি আমাদের বাড়িতে দিবে না। আর আমার আব্বারও কথা হচ্ছে, যেহেতু ওনার 3টা মেয়ে অলরেডি ঘরে আছে, উনি বিয়ে দিতে পারে না, তার উপরে ছেলের বউরে উনি আর আনতেও চায় না। মেয়ে যদি তার বাপের বাড়িতে থাকে তাহলে থাক, আমার আব্বার কথা হচ্ছে বাপের বাড়িতে থাকলে আমার আব্বার কোনো আপত্তি নেই, তাহলে ওখানে থাক। দেন আব্বাও তখন রাজি হয়ে গেল, এবং আমিও সর্বক্ষেত্রে বা সর্বোপরি রাজি হলাম। পরে ময়নার সঙ্গে আমার বিয়ে শাদী সম্পন্ন হলো। সম্পূর্ণ হওয়ার পর আমি তখন শ্বশুরবাড়িতে পড়ে আসি। তো ময়নার আব্বার আদার্স ব্যবসা বাণিজ্য বলতে মাছ ছিল, মানে মাছ চাষ করতো, এবং আপনার বিভিন্ন ধরনের গরু ছিল, ছাগল ছিল, ওগুলা দেখাশোনা করতাম, ওই বাড়িতে পড়ে থাকতাম। তো মানুষজন দেখলে আমার ঘর জামাই বলতো, ধরেন কেউ একজন দেখছে, দেখলে বলতো ঘর জামাই, এই কথাটা ভাই আমার কাছে ভালো লাগতো না, মানে আমি এটা নিতে পারতাম না। এবং পরিবারে উনি কিন্তু আমাকে টাকা দিত, আমার শ্বশুর কিন্তু আমাকে যে টাকা দিত না তা না, আমার টাকা দিত, মানে আমার সব কিছু আমি করতাম। যেমন টাকার দরকার আমার বলতো, যান একটা ছাগল বিক্রি করে আপনি টাকা নিয়ে যান, 2টা ছাগল বিক্রি করে ফেলেন, এরপরে যে মাছ ধরেন, মানে জানলে ডাইকা মাছ ধরে মানে মাছ বিক্রি করেন, মানে আমার এগুলো বলতো আর কি। ভালোই টাকা শ্বশুরবাড়ি থেকে আমার ইনকাম হতো, বাট এরপরও আমার ওই যে শ্বশুরবাড়িতে থাকা মানে হচ্ছে ঘর জামাই, ওই ঘর জামাই কথাটা ভাই আমার সাথে আর যাচ্ছিল না। একবার আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এখানে আর থাকবোই না। তা আমি ময়নারে বললাম যে একটা কাজ করি, বাড়িতেও তো গিয়ে কি করব, আমি নাইলে দেখি যে চট্টগ্রাম শহরের দিকে গিয়া কোথাও কোনো একটা কাজ কাম করা যায় কিনা, তুমি যদি বলো।
ময়না তখন আমারে বললো যে ঠিক আছে, তাহলে ময়না তার আব্বার সঙ্গে কথাবার্তা বলছে। বলার পরে আমি তখন করলাম কি, আপনার চট্টগ্রামের দিকে কাজ খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে একটা হোটেলের মধ্যে চাকরি পেলাম, যেহেতু আমি হোটেলের কাজই করি এবং হোটেলে কারিগরের কাজ করি, তো আমি তখন ওইখানে কাজ করতে শুরু করলাম। সে সময় আপনার মোবাইল, ইন্টারনেট এগুলো আসলে খুব বেশি একটা ছিল না। মোবাইল ফোন ছিল কিন্তু অ্যাভেলেবেল না। আমার মনে আছে তখন আমরা 2 টাকা মিনিটে কথা বলতাম, ওই যে দোকান থেকে ফোন করতাম 2 টাকা মিনিটে, হাতে হাতে ওভাবে মোবাইল অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, এরপরে তখন আপনার ওই জায়গার ভিতরে আমি তখন এই চট্টগ্রামে চাকরি করতেছি, হোটেলে চাকরি করি। হোটেলে চাকরি করি, প্রতি মাসখানেক পর পর বাড়িতে আসি। তো ময়নার তখন আর ভালো লাগতেছে না, কিন্তু সন্তানাদি হয় না, এর উপর আর ভালো লাগে না। ও আমার বলে একটা কাজ করো, তুমি আমার চট্টগ্রাম শহরে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। তাই বললাম তোমার আব্বা আবার কী বলে, তোমার আব্বা তোমার আমাদের বাড়িতেই দেয় নাই, এখন আমার সঙ্গে চট্টগ্রামে যাইতে দিবে? বলে দিবে না কেন, আমিও তোমার সঙ্গে যাবো, আমি তোমার বিয়ে করছি, তাহলে আব্বা আটকানোর কী আছে, আমি যাবো। তো যেহেতু এরকম করে বলতেছে, আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ময়নারে নিয়ে, ময়নার আব্বুর সঙ্গে কথাবার্তা বইলা ময়নারে নিয়ে এবার আমি রওনা দিলাম হচ্ছে আপনার এই চট্টগ্রামে। তা আমি তখন চট্টগ্রামে ওর একটা বাসা ভাড়া করলাম, করে ওই বাসায় রাখলাম। আমি সকালবেলা কাজে চলে যাই, রাতের বেলায় আইসা এভাবে থাকি। এভাবে প্রায় আপনার মাসখানিকের মতো কেটে গেল। তো ময়না আমারে বলতেছে, দেখো আমার তো ভালো লাগতেছে না, তুমি সেই সকালবেলা কাজে চলে যাও, রাতের বেলায় আসো, সারাটা দিনই ঘরের মধ্যে বসে থাকি, কেমন জানি একটু একা একা লাগে, ভালো লাগে না, কোনো বাচ্চা কাচ্চাও নাই। আমি পাশের ঘরে ভাবির সঙ্গে কথা বলছি, ভাবি আমার একটা কাজ দিছে, আমি ওই কাজটা করব। আমি তখন বললাম, পাশের ঘরের ভাবি তোমার কী কাজ দিছে আগে আমার বলো। পরে বলতেছে যে ভাবি বলছে, ভাবি যে গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসে ভাবি আমাকে নিয়ে যাবে, আমাকে বলছে ওই গার্মেন্টসে চাকরি করার জন্য। আমি তখন বললাম যে ময়না, তুমি কি গার্মেন্টসে চাকরি করতে পারবা? তুমি জানো গার্মেন্টসে চাকরি করা কত কষ্ট, সকাল থেকে রাত পর্যন্ত একদম দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয়, সুপারভাইজাররা কত বকা দেয়, গালি দেয়, কত ধরনের সমস্যা, তুমি করতে পারবা? ও আমার বলে, পারবো। তা পারবো না কেন, সমস্যা নাই, কাজ তো কাজে, সবাই যদি করতে পারে তাহলে আমিও করতে পারবো। আমি মানা করলাম, কিন্তু ও আমার মানা মানলো না। মানা না মাইনেও ও তখন এই কাজে যাবে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও। পরে ওরা আমি কাজে পাঠাইছি, ও তখন এই গার্মেন্টসে চাকরি করতো, আমি তখন আপনার মিষ্টি কারিগরের ওইখানে চাকরি করতাম, মানে মিষ্টি বানাইতাম। তো 2 জামাই বউ মিলে এইভাবেই চলতেছে, প্রায় বৎসর খানিকের মতো আমরা এইভাবে চলতেছি। তার ময়নাও আমার বারবার বলতেছে যে বাচ্চা কাচ্চা হয় না, এইভাবে কতদিন, মানুষও কত ধরনের খারাপ খারাপ কথা বলে, বাচ্চা কাচ্চা না হলে কি সংসার সুন্দর হয় নাকি, এইভাবে কি সংসার হয় নাকি, তো তুমি একটা কাজ করো, কিছু একটা করো। তা আমি তখন ময়না আমি দুজনেই মিলে ডাক্তারের কাছে যাইতাম। ভাই অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজের, মানে কবিরাজের কাছে যাই নাই বিশেষ করে, ডাক্তার দেখাইছি। ডাক্তাররা এই পরীক্ষা সেই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিতেছে, আমরা স্বামী স্ত্রী পরীক্ষাও করতেছি। কিন্তু দেখা যায় পরীক্ষা করে ডাক্তার দেখাই, শেষমেশ আসলে কোনো বাচ্চা কাচ্চা হয় না, মানে বাচ্চা কাচ্চা হয় না, কেন হয় না এইটা তো আর আমরা বুঝতে পারি না। এরকম করতে করতে আমি যে মিষ্টি দোকানে চাকরি করি, ওই মিষ্টি দোকানের মালিকের মা, মানে যে মালিক আছে মালিকের মা, উনি আমারে বললো যে আমাদের এলাকাতে একটা কবিরাজ আছে, নাম হচ্ছে নাসির কবিরাজ। তো এই কবিরাজটা খুব ভালো এবং ওনার কাছে গেলে বান্দাত্তা দূর হয়, মানে মহিলাদের বাচ্চা হয়, বা উনি অনেক ভালো আর কি, মানে পরি দ্বারা নাকি উনি কাজ করে, ওনার সঙ্গে পরি আছে, উনি পরি দ্বারা কাজ করে। তা বলে তাহলে ওনার কাছে যাই দেখতে পারো তোমার বউরে। তো যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, ওনার কথা মতো আমি একদিন ময়নারে বললাম, ময়না বলে তো ভালোই, আমরা যাই না, আমরা তো অনেক ডাক্তার দেখাইলাম, মোটামুটি কবিরাজও কম দেখাইলাম না, ভালোই দেখাইলাম, যেহেতু কোনোভাবে বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে এখানে চাইলে কি এমন হবে, তাহলে চলো আমরা যাই। যখন এরকম করে বললাম, তা বললাম ঠিক আছে তাহলে চলো, সমস্যা নেই। এরপর আমি তখন ময়নাকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে রওনা দিলাম। কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে কবিরাজটা মোটামুটি বেশ ইয়াং ছিল, আমার থেকেও হয়তো বয়সে একটু বড় হবে, তবে ভালোই ইয়াং, মানে দেখে বৃদ্ধ মনে হয় নাই। তো কবিরাজ আমার বউকে দেখছে, দেখা বলতেছে সমস্যা না, আমি চিকিৎসা দিব। তো এখন আপনার ওয়াইফ তো হচ্ছে চিকিৎসা নিতে পারবে কি না, আমার চিকিৎসাটা একটু ভয়ানক। আমার ওয়াইফ বলতেছে যে আমার মা হওয়া দরকার, মা হওয়ার জন্য যত বড়ই ভয়ানক চিকিৎসা হোক আমি করতে পারবো, আপনি চিন্তা করবেন না, আমি করব। তারপরে কবিরাজ বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আপনি একটা কাজ করেন, আপনি প্রতি মঙ্গলবারে আপনার মাগরিবের পরে চলে আসবেন, আমি এটা চালান করবো, এখানে সময় লাগবে। তো দেখেন আমি তো এখানে হোটেলে চাকরি করি, মাগরিবের পরে তো প্রতি মঙ্গলবারে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি তখন ময়নারে বললাম যে ময়না তুমি যাও, আমি আর ওইদিকে যাবো না, মানে আমার আর যাওয়ার প্রয়োজন হয়, তুমি চাইও। তাই মাগরিবের পরে ময়না একদিন মঙ্গলবারে রাতের বেলায় গিয়েছে, আমি তখন মিষ্টির কাজ করছি। আসার পরে আমি দেখলাম যে ও আসছে বাড়িতে, মানে বাসায় আসছে, কিন্তু খুব ক্লান্ত। তাই আইসার পর আমার সঙ্গে কথা বলে না, মানে একটু রাগ হয়ে আসছে। বললাম কী হয়েছে, তুমি এরকম রাগ হয়ে আসো কেন? ও বলে যে না আমার ভালো লাগতেছে না, শরীরটা জানি কেমন লাগতেছে। তাই আমি বললাম ওই কবিরাজে কি ওষুধ টষুধ দিছে? বলে ওষুধ টষুধ দিছে এবং আশা করা চায় বাচ্চা হবে। তা আচ্ছা ঠিক আছে ওকে। স্বামী স্ত্রী ঘুমাই গেলাম। সারাটা রাত ও কেমন জানি একটু শুধু এরকম করতেছে, মানে ওই যে শরীরের যে ব্যথা করলে মানুষ যেরকম একটা ব্যথার ফিল হয় না, ওরকম একটা ব্যথার ফিল ওর ভিতরে হইতেছে, এরকম একটা বুঝতেছি। আমি আর কিছু বললাম না।
এরপর ধরুন আমি আবার কাজে গেলাম, এবার ওর কবিরাজ করলো কি, ওরা বলতেছে শনিবার সোমবার 2 দিন যাওয়া লাগবে, শনিবার সোমবার 2 দিন যাওয়া লাগবে, এরকম ওরা 2টা ডেট দিয়ে দেয়। এবারও শনিবারও যায় সোমবারও যায়, শনিবারও যায় সোমবারও যায়। যাওয়ার পরে ইতিমধ্যে দেখলাম কি ভাই, ও একদম শুকিয়ে গেছে, মানে শুকাইছে যে শুকাইছে আপনার, বেশ ভালো শুকিয়ে গেছে। তো এরই মাঝে আমি একটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, আমার কিন্তু একটা যে শালি আছে, আমার শালির কিন্তু বিয়ে হয়ে গেছে। আমার শালির বিয়ে হয়েছে, আবার ওই আমার শালির যেখানে বিয়ে দিছে, আমার ওই শালির জামাই কিন্তু আবার আপনার আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। আমার শ্বশুর যারাই বিয়ে দিবে ঘর জামাই দিবে, তা এই জন্য উনি ঘর জামাই থাকতেছে। তো এদিক দিয়ে আমার বউ তখন একেবারেই শুকিয়ে গেছে, মানে একদম শুকিয়ে হাড্ডি হয়ে গেছে, কবিরাজের বাড়িতে যাইতেছে, এখন শুক্রবারে যায় সোমবারে যায়, সে কী করে আমি তো জানি না, একদম শুকিয়ে গেছে। এবং কবিরাজের বাড়ি থেকে যেদিন আসে ওই দিন মনে হয় তার শরীর থেকে মানে ঘাম বেরোয়, মানে খুব খারাপ একটা অবস্থা। আমি তখন বললাম যে না, এভাবে তো হতে পারে না, আমার তো বিষয়টা অনেকটা ডাউট লাগতেছে, আমি তাহলে এই বিষয়টা নিয়ে অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলি। তা আমি আমার যিনি আমাকে পাঠাইছে, আমাদের দোকানের মালিকের মা, ওনার সঙ্গে কথা বলি। উনি বলে না রে বাবা, কয়েকটা দিন ধরে কিন্তু কবিরাজ সম্বন্ধে ভালো শুনতেছি না, ওই নাকি মেয়েদের উপরে জিন চালান করে, তো ভালো করে না, তোমার বউরা আর ওইখানে পাঠাইও না, তোমার বউরা আর ওইখানে পাঠাইও না, তোমার বউর ওইখানে পাঠাইলে মনে হয় এবার সমস্যা হবে। এবার আমি আমার বউরে আর পাঠাইতেছি না, না পাঠানোর পরে আমার বউ করে কি মানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যেমন আমি ওর শুক্রবারে বললাম যে তুমি যাইও না, আমার তো ভাই হোটেলের কাম তো আর বন্ধ নাই, আপনার শুক্রবার শনিবার সারা জীবনে চলে, এগুলো হোটেলে চাকরি তো আর বন্ধ নাই। হোটেল লাইন মোটর লাইন হচ্ছে খারাপ লাইন, ওই সময় তো আপনার কাজের কোনো শেষ নাই, মানে ছুটি নাই। এবার হলো কি, ও প্রতি শুক্রবারে যাইতেছে, সোমবারে যাইতেছে, আমি ওরে নিষেধ করি যে না তুমি যাইও না, না ও যাবে। আমি যে ময়না কী ব্যাপার, বাচ্চা কাচ্চা হয় না, এত মাস হয়ে গেল তুমি যাইতেছো, এবং তুমি ওখানে গিয়ে কি এভাবেই শুকাই যাইতেছো, কবিরাজ কী করে না করে, না তোমার তো যাওয়া ঠিক না। আবার কবিরাজ মানা করে, আমারই নিতে পারবে না, আমি যেতে চাইলেও আমারে নেয় না, যে না তোমার নেওয়া যাবে না, কবিরাজের নিষেধ আছে, কবিরাজ বলছে আমার একাই যাওয়া লাগবে, আমি কারো নিতে পারবো না। তো একটা পর্যায়ে আমি তখন মোটামুটি রেগে গেলাম যে না তুমি যাইতে পারবা না। এইরকম করে একদিন সোমবারে ঝগড়া লাগছে, ঝগড়া লাইগা আমি রাগ করে ওরে মারছি, ওই রাত্রে মারছি, মাইরা ওরে নিয়ে আমি তখন গ্রামে চলে আসছি। রাতের বেলায় গ্রামে চলে আসছি, আইসা ওর মায়ের কাছে বিচার দিলাম যে দেখেন এই ঘটনা। ওর মা তখন বল আচ্ছা ঠিক আছে, ওর আর শহরে যাওয়ার দরকার নাই, ও তাহলে এখন থেকে গ্রামেই থাকবে। তো যেদিন নিয়ে গেছি সেদিন বলছে আচ্ছা ঠিক আছে, ও তাহলে গ্রামেই থাকবে, এখন থেকে আর শহরে যাওয়ার দরকার নেই, তাহলে ও বাড়িতেই থাক। তারা বাড়িতে রেখে দিলাম, রেখে দিয়ে আমি তখন চলে আসছি। তো চলে আসার পরে আমি বাড়িতে আবার খোঁজ খবর নিতাম, ফোনে যোগাযোগ করতাম, মাঝে মাঝে যাইতাম। এই করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমি একটা ভালো আপনার হোটেল পাইছি, হোটেল না ঠিক এটা হোটেল বলা চলে না, একটা গলির মধ্যে একটা ছোট আপনার টঙের মতো একটা দোকান পাইছি। তো ওইখানটার ভিতরে আমি চিন্তা করতেছি যে আমি মিষ্টির আইটেমগুলো বিক্রি করবো। সামনে একটা টুল দিয়া, টুলের মধ্যে কোথাও মানে হোটেল থেকে ভাই যাই না, এখানে এনে বিক্রি করব। হোটেলে যে চাকরি করতেছি ভাই, এই চাকরিতে আসলে সংসার চলে না, যে পরিমাণের বেতন পাই, এই বেতন দিয়ে আসলে বউ বাচ্চা নিয়ে বা বউ নিয়ে থাকা, আমার পরিবারের টাকা পয়সা দেওয়া লাগে, মা বাবা আছে, দাদা দাদি আছে, এর ভিতরে আবার বউ আছে। তো এই খরচগুলো আমি আসলে মানে চারদিক থেকে একভাবে চালাইতে পারতেছি না, যার কারণে সিদ্ধান্ত নিলাম যেখানে একটা আমি হোটেল দিব। পরে এখানে বেশি টাকা লাগে না, ধরুন আপনার 1.5 লাখ টাকার মতো লাগে। ওই সময় কিন্তু আপনার 1.5 লাখ টাকারও ভালো মূল্য আছে। পরে আমার শ্বশুরে আমি বললাম যে আব্বা এমন এমন ঘটনা, আমি এখানে একটা টঙের মতো করে একটা হোটেল দিব, আমার 1.5 লাখ টাকা যদি দিতেন। তো উনি বললো যে দেখো টাকা আমার কাছে আছে, কিন্তু আমি তো মেয়ের জামাইদেরকে টাকা দিই না এইভাবে ব্যবসার জন্য, এখন তুমি কি বলো। বলো ময়না আমারে মানা করেছে না, আব্বার কাছ থেকে টাকা নিও না, আব্বার কাছ থেকে টাকা নিও না, আব্বার কাছ থেকে টাকা নেওয়া ভালো হবে না। তা আমার কথা হলো, আমার যে শালির জামাই যে থাকে, ওই আবার আমার শ্বশুরের কাছ থেকে টাকা টুকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন দিকে ওর ব্যবসা বাণিজ্য করতেছে, আমার শ্বশুর টাকা দেয়, তা আমি নিলে সমস্যা কি। আমি ময়নারে বললাম যে না আমি টাকা নিব, তুমি আমার মানা করতে পারবা না। ময়না বলে না তোমার আমি আব্বার কাছ থেকে টাকা নিতে দিব না। এই নিয়ে ধরেন ময়নার সঙ্গে আমার একটা তর্কাতর্কি, একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরেই আমি কেন তুমি আমার টাকা দিবে না, ময়নার কথা হচ্ছে যে না আমার আব্বার কাছ থেকে তুমি কোনো টাকা নিতে পারবা না, আমার কথা হচ্ছে যে না আমি টাকা নিব, তুমি মানা করবা কা। এই নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। কিছুদিন আমি ময়নার সঙ্গে যোগাযোগ রাখিনি, না রাখার পরে এবার আমার শ্বশুর আমার বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, তুমি টাকা নিয়ে যাও। পরে শ্বশুরের কাছ থেকে আমি 1.5 লাখ টাকা আনছি। 1.5 লাখ টাকা আনার পরে ব্যবসাটা শুরু করলাম। আপনার সামনে একটা আপনার দিয়ে দোকান দিয়ে ওইখানে আপনার টঙের মতো করে আমি মানে বিভিন্ন ধরনের জিলাপি, তারপরে মিষ্টি আইটেমগুলো, মানে মিষ্টির আইটেমগুলো বিক্রি করতাম। এখন দেখা গেল যে আমার প্রতিনিয়তই লস আসতেছে, মানে আমার লাভ আসতেছে না, এবং প্রায় 3 থেকে 4 মাসের ভিতরে আমার ব্যবসা পুরোপুরিভাবে লুটে গেছে। এবং কীভাবে ব্যবসা এইভাবে লস খাইলাম ভাই, সেটা নিজেও বুঝতে পারলাম না। আমি কিন্তু একজন পরিপূর্ণ ভালো কারিগর, কিন্তু কীভাবে যে মাইটটা খেলাম, মানে টাকাটার হিসাব পাইলাম না। আমি যে 3-4 মাসের ভিতরে টাকাটা কোত্থেকে গেল। একবার আমার পায়ে ব্যথা পাইছিলাম, কিছুদিন হসপিটালে ভর্তি ছিলাম, এরপরে টাকাটা কীভাবে গেল আর বুঝতে পারিনি। এবার ধরেন আমি শুরু করলাম আমার হোটেলে চাকরি।
আবার এই ব্যবসা ছেড়ে দিয়ে হোটেলে চাকরি করতেছি। ইতিমধ্যে ময়নার ঘরে কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো সন্তানাদি হয় না। এইবার আমার শ্বশুর আমারে ফোন দেয়, এই জামাই তুমি টাকা নিলা, টাকা দাও, মানে আমার কাছে টাকা খুঁজতে শুরু করে। অ্যান্ড ময়না তার আব্বার সঙ্গে ঝগড়া করে, তাহলে আপনি টাকা দিলেন কেন? এইবার আমার শ্বশুর আমার প্রত্যেকদিন ফোন দেয়, টাকা দাও টাকা দাও। আমি তো ওনার টাকা দিতে পারি না। উনি হঠাৎ করে কেন টাকার জন্য পাগল হয়েছে ওইটা আমি জানি না। তো একদিন হলে আমি বাড়িতে গেছি, আবার হোটেলে চাকরি করতাম, এখান থেকে ছুটি পেয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি জামাই মানুষ আসছি, তখন আপনার তো সন্ধ্যার পরে আমি খাইতে বসছি। খাওয়ার পরে আমি খাইতে আসছি, আমার শাশুড়ি আমার খাবার দিছে, ময়নাও আছে সাথে, আমার শালিও আছে, আবার ওই শালির জামাইও আছে, সবাই একসাথে খাবার খাইতে আসে। এই আমার শ্বশুর ধনের পাশে রুম থেকে শুরু করছে, ফকিন্নির ছেলে আমার বাড়িতে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছিস, টাকা দেস না কেন, আমার টাকা নিলি কেন, লজ্জা নাই শরম নাই, মানে যা মুখ দিয়ে আসতেছে খারাপ ব্যবহার উনি তাই আমার সঙ্গে করতেছে। তো একটা মানুষ খাবার খাইতে বসছে, যে এই খাবার খাওয়া অবস্থায় যিনি এরকম খারাপ ব্যবহার করে, কোন মানে কার বা মিজাজ ঠিক থাকবে বলেন? আমি একটা সময় রেগে গেলাম খাওয়ার পথে, এই আপনি এরকম ভগর করুন। ওই শ্বশুর তখন দৌড়ে আসে। বুঝি নাই ভাই তখন কি আসলে মাথা গরম ছিল নাকি রাগে সহ্য করতে পারি নাই। আমি ওনার ওইখানে ঘুষি মেরে বসি, খাবারের হাত দিয়ে ঘুষি মেরে বসি। উনি আমারে মারে, আমি ওনারে মারি। এর ভিতরে উনি জুতা দিয়ে পিঠে আমার বাড়ি থেকে বের করে দেয়। ময়নারে আর উনি সুযোগে দেয় না কথা বলার। উনি জুতা খুলে আমার বাড়ি থেকে, মানে চিল্লি হয় আর কি, আশেপাশের বাড়ির মানুষটাও চলে আসে। আসার পরে জুতা খুইলা উনি আমার জুতা দিয়ে মারে, মায়েরা আমার বাড়ি থেকে বের করে দেয় এবং বলে তুই আজকের পর থেকে আর বাড়িতে আসবি না। তা আমার দুঃখ হলো কি, আমার যে আমার শ্বশুর জুতা দিয়ে মারলো, ময়না কিন্তু ওখানে দাঁড়াই ছিল। ময়না যদিও প্রথম দিকে আসছে এবং দ্বিতীয় দিকে ময়না আর তার বাবার কাছেও আসে নাই। এবং লাস্ট পর্যায়ে ময়না কয়টা কথা বলে যেটা আমার মনে খুব কষ্ট যায়। মানে আমি শ্বশুরের উপর রাগ করি, ময়নার উপর রাগ করি। ময়না আমার বউ হিসেবে আমার এই ধরনের কথা বলতে পারে না। আমার শ্বশুর তো আমারে মারলো, সেখানে বউ আমার পক্ষ নেওয়ার কথা, বউ আমার পক্ষ না নিয়ে বউ উল্টা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো। দূর চাই। এবার আমি শ্বশুর বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে আসছি। আইসা মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলছি, মোবাইলটা ওইখানে ভেঙে ফেলছি, ওদের ঘরে মোবাইলটা আসার দিয়ে ভাঙছি, যে তোদের কারোর সঙ্গে আমি যোগাযোগ রাখবো না। এগুলো বলে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমি তখন ওই আগে যে হোটেলে চাকরি করতাম ওই হোটেলেও যাই নাই। আপনার কয়েকদিন রাস্তায় ঘুরছি, মানে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। পড়ার পরে আমি অন্য একটা হোটেলে চাকরি নিছি, আরেকটা হোটেলে চাকরি নিছি। ওইটা ছিল আপনার এটা কক্সবাজারের কাছাকাছি চকরিয়া বলে একটা জায়গা আছে। ওই চকরিয়াতে আমি একটা নতুন হোটেলে চাকরি নিই। তো ওই চকরিয়ার ওই হোটেলে চাকরি করতেছি। আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, আমার আব্বা আমার সঙ্গে যোগাযোগ করিনি, আমার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনার প্রায় 7 মাসের মতো, 7 মাস কি 7.5 মাসের মতো আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই। 7.5 মাস পরে আমার একদিন আমার মার কথা খুব মনে পড়তেছে, মানে মার জন্য খারাপ লাগতেছে। তা আমি চিন্তা করছি আমার মায়ের আমি একটু দেখতে যাব। এটা প্রায় 7 মাস পরে, 7 মাস আমি কোনো যোগাযোগ নেই। বাড়িতে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে হঠাৎ করে কি একটা কারণে জানি আমি আর গেলাম না, মানে হঠাৎ করে অন্য কি একটা ভেজাল লেগে গেল, আমি আর গেলাম না। না যাওয়ার পরে এর কিছুদিন পরে, মানে এই ঘটনার কিছুদিন পরে, আবার প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমি আবার চিন্তা করলাম আমি বাড়িতে যাব। যখনই ধরেন আমি বাড়িতে যাওয়ার একটা পরিকল্পনা করে বাড়িতে যাব, ঘরে যাব, তখনই ভাই কেমন জানি আমার উপর একটা বিপদ চলে আসে। হঠাৎ করে একটা বিপদে পড়ে যায়, মানে যেটা আমার কাঙ্ক্ষিত ছিল না। এই ধরনের বিপদ এই সময় আসবেই না, এরকম একটা অবস্থা, মানে হঠাৎ করে একটা ঝামেলা হয়েছে, যে ঝামেলার কারণে আমি আর বাড়ি যেতে পারি না, মানে বাড়ি যাওয়া আমার পক্ষে আর সম্ভব হয় না। এখন কেন এরকম ঝামেলাগুলো হচ্ছে, কী কারণে হচ্ছে, এর কোনো কিছুই কিন্তু আমি বুঝতে পারি না। মানসিকভাবে তখন অনেকটা ভেঙে পড়ি, আল্লাহ কী করব, মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না। কেন এরকম একটার পর একটা বিপদ আল্লাহ আমার উপরে এনে দিচ্ছে, আমি কেন এরকম হচ্ছি। এইভাবে প্রায় 2 বছর, আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, 2 বছর আমি বাড়িতে যাওয়ার পরিকল্পনা করি, কিন্তু 2 বছরে আমি বাড়িতে যেতে পারি না। 2 বছর আমি বাড়িতে যেতে পারি না। 2 বছর পরে মানে একটা না একটা ঝামেলা হয়। 2 বছর পরে একদিন হলো কি, আমি যে হোটেলে চাকরি করি ওই হোটেলের সামনে একটা ফকির আসছে, এখন দরবেশ টাইপের আর কি। তো ফকির আসছে, আমি মানে যে ওয়েটারে বললাম ওনারে আইনা কয়টা ভাত দে। ওয়েটার আমার বলে ধর্মী আপনি দেন, মানে ওই যে বাংলা হোটেলের ওয়েটার তো বুঝে নেই, মেসিয়া টাইপের। পরে আমি বৃদ্ধ লোকটার হাতে ডাইকে আনলাম, ডাইকে আনার পরে তারা ভাত দিলাম। লোকটা ভাত খেলো, খেয়ে আমারে বলে তুই বাড়ি যাস না কয় বছর, মানে এমনিই বলতেছে। আমি কিন্তু লোকের চিনি না এবং সে পাগল বেশি আছে। আমি বললাম বাড়ি চিনা বহু বছর। বলো তোর বউটারে শেষ করে দিতেছে, বাড়ি যা। এইটা বইলে আমার মাথার মধ্যে উনি এমনি কপালের মধ্যে একটা থাপ্পড় দেয়, একটা থাপ্পড় দেয়, এবং থাপ্পড় দিয়ে উনি তখন বেরিয়ে চলে যায়। এই যে উনি থাপ্পড়টা দেয়, থাপ্পড়টার সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমার শরীরের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। পরিবর্তনটা কীরকম, আমার বউয়ের প্রতি আমার কোনো রকমের মায়া ছিল না। মানে এই হোটেলে কাজ করতেছি 2 বছর ধরে, 2 বছর আমার বউয়ের প্রতি কোনো মায়া নাই, কোনো ধরনের কোনো কিছু না। কিন্তু 2 বছর পরে হঠাৎ করে এই থাপ্পড়টার সঙ্গে সঙ্গে আমার ভিতরে মনে হয় আমার ভিতরে একটা অন্যরকম মানুষ ঢুকে গেছে। হঠাৎ আমার ভিতরটা আমার মানে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার ওয়াইফের জন্য, যে আমি বাড়ি যাব।
এবার আমি মালিককে বললাম যে মালিক আমি বাড়ি যাব, রওনা দিলাম বাড়িতে রওনা দিলাম। আজকে 2 বছর পরে বাড়িতে যাইতে আসি, মানে শ্বশুরবাড়িতে যাইতে আসি। হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে শ্বশুরবাড়িতে যাব না, আমি আমার বাড়িতে যাব। এবার আমার বাড়িতে যাবো এই কথা বলে রওনা দিছে। আমি আমার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর তো কান্না, চিৎকার, চেঁচামেচি। আমার 3 বোনের বিয়ে হয়ে গেছে, আমি জানিও না। আমার আব্বা জমি জমা বিক্রি করে যেমনে পারছে 3 বোনের বিয়ে দিচ্ছে, আমি এগুলো জানিও না। মানে 2 বছর তো টোটালি কার সঙ্গে যোগাযোগ নেই। পরে সবাই কান্নাকাটি করতেছে। এরই মাঝে রাতের বেলায় আমার মায় আমারে বলে, গোপনে গোপনে শ্বশুর বাড়িতে আইলি, অথচ বোনের বিয়েতে আইলি না। কথাটা খেয়াল করে শুনবেন। আমি আমার মায়েরে বলতেছি, মা এটা আপনি কি বলেন? আমি গোপনে গোপনে শ্বশুর বাড়িতে আসছি, আপনি ঘরে দেখতে আসি নাই, এই কথাটা কেমন কথা বললেন? মা আমারে বলে, তা শ্বশুর বাড়িতে না আসলে তোর বউয়ের বাচ্চা হইল কেমনে? এমনি। যে মা এটা আপনি কি বলেন? আমার বউয়ের বাচ্চা হইল কেমনে? মানে এইটা কোনো কথা নাকি? না না না, এটা আপনি কি কথা বলতেছেন? আমার মা বলে, তাইলে তোর বউয়ের বাচ্চা কেমনে হইলো তুই শ্বশুর বাড়িতে না আসলে? মার সঙ্গে মিথ্যা কথা বলস। ভাই বোনের একটা টাকা দিলি না, ভাই বোনের কোনো খবর নিলি না, মা বাপের খবর নিলি না, টাকা দিলি শ্বশুর বাড়িতে, গোপনে গোপনে শ্বশুর বাড়িতে আসলে। আমি আমার মায়েরে বলতেছি, মা আমি আমার শ্বশুর বাড়িতে আসি নাই। আমার মা বলে, ময়নার ঘরে বাচ্চা হয়েছে। মানে কেমনি ময়নার ঘরে বাচ্চা হয়েছে এর কোনো উত্তর আমার কাছে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে আমি শ্বশুর বাড়িতে রওনা দিছি। মাঝপথে যাওয়ার পর আমার এতগুলো কুকুর ধরছে, মানে পাগলা কুকুর, মানে আমার মনে কামড়াবে এমন একটা অবস্থা। মানে এই কুকুর এই রাস্তার মাঝখানে কোত্থেকে আসলো আল্লাহ ভালো জানে। সাইকেল নিয়ে রওনা দিলাম আর কি। তারপর আমি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম কি যে ময়না একটা বাচ্চা কোলে নিয়ে আসে, ঘরের দরজায় বসে আছে, বাচ্চা কোলে নিয়ে আসে। আমি যাওয়ার পরে আমার শ্বশুর আমার দেখে দৌড়ে আসছে, মানে রাগ অভিমান সব বইলা জামাই। আমার শাশুড়ি আমার হাত ধরছে, ধরে আমার ঘরে নিচ্ছে। নেওয়ার পরে ময়না দেখলাম একটু পাগলের মতো হয়ে আছে, মানে একটু পাগল পাগল একটা ভাব, কিন্তু বাচ্চা একটা কোলে নিয়ে আসে। ঘরে যাওয়ার পর আমি আমার শাশুড়ি বললাম যে, মা ময়নার কোলে এটা কে? আমার শাশুড়ি বলে, ময়নার কোলে এটা কে? এটা তো আমার থেকেও ভালো তুমি জানার কথা। আমি বললাম, আমি জানার কথা? আমি কিভাবে জানবো? উনি বলে, তুমি জানো না? আমি বললাম যে না, আমি তো জানি না। উনি বলে, ময়নার কোলে তো তোমার ছেলে। যে আমার ছেলে? বলে, হ্যাঁ তোমার ছেলে। আমি বললাম, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি তো 2 বছর ধরে ময়নার সঙ্গে কোনো যোগাযোগে রাখি নাই। শুধু ময়না কেন, আমার পরিবারের সঙ্গে কোনো সঙ্গে আমি কারোর যোগাযোগ রাখি নাই। 2 বছর আমি তাই না আসলামই না, আমার সন্তান কেমনে হইল? আমার শাশুড়ি তখন কেমন করে যেন আমার দিকে তাকায় আছে, মানে একটু অবাক অবাক নজরে তাকায় আছে। আমি বললাম, মা আপনারা কি বলতেছেন? বাড়িতে গেলাম, আমার মাও আমারে বললো আমি গোপনে গোপনে শ্বশুর বাড়িতে আসছি এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ রাখছি, ময়নার কাছে আসছি, কিন্তু আমার ভাই বোনদের খবর নেই, বাড়িতে যাইনি। এগুলো আমার মাও আমারে বললো। এখন আপনি একই কথা আমারে বলতেছেন? উনি বলে, ক্যা তুমি গোপনে গোপনে রাতে ময়নার কাছে আসতা না? আমি বললাম, আপনি পাগল হয়েছেন? আমি গোপনে গোপনে ময়নার কাছে আসতাম? কি বলেন আপনি এগুলা? আমার শাশুড়ি তখন বলে, আব্বাস আলী তোমার একটা কথা বলি শোনো, আমরা খুব বড় একটা বিপদে আছি। তুমি আসছো বাজান, ভালো হইছে। আমাদের সঙ্গে কি হয়েছে আমরা এটা জানি না, তবে আল্লাহ জানে। কি হয়েছে তোমার কাছে বলি? আমি যে ঠিক আছে বলেন। আমার শাশুড়ি বলে, ময়না নাকি হঠাৎ করে গর্ভবতী হয়। মানে কিছুদিন কয়েক মাস পরে গর্ভবতী আমি চলে যাওয়ার পরে তখনই ময়নার বাবা নাকি জিজ্ঞেস করে যে তুই গর্ভবতী হইলি কিভাবে? তখন ময়না নাকি বলে যে আমার স্বামী গোপনে গোপনে আসছে ঘরে, এখন আপনি মানে আপনারা দেখবেন বইলা ওই গোপনে গোপনে আসছে, গোপনে গোপনে এসে আমার সঙ্গে থাকছে, কিন্তু আপনারা দেখবেন বইলা আপনাদের সামনে যায় নাই। পরে আমি আমার শাশুড়ি বললাম, মা আপনি কি পাগল হইছেন? আমি গোপনে গোপনে থাক দূরের কথা, আমি সদরও তো আমি আসি নাই, আর আমি আসবো কেন? আমি তো আসি না, আমি তো রাগ করে চলে গেছি। তারপরে আমার শাশুড়ি বলে, তারপরে একটা পর্যায়ে ময়না তখন তোমার বাচ্চা হবে, একদম মানে বাচ্চা হওয়ার গণাগণ অবস্থা, মানে কী হয়েছে না হয়েছে আমরা তখন বুঝি নাই। লাস্ট পর্যায়ে গিয়া তোমার শ্বশুর তখন তুমি যে আসো উনি তোমারে ধরবে, তোমার শ্বশুর তোমারে ধরবে যে তুমি গোপনে গোপনে আসো। তোমার শ্বশুর তখন পাহারায় বসছে। তখন ময়নার পেটের বাচ্চা মোটামুটি বড়, যে তুমি কেন গোপনে গোপনে আসো, আমাদের বাড়ি কেন আসো না, বা ময়না বললেও নাকি তুমি আসো না, এবং তুমি আসলে ময়না আমাদেরকে ডাকেও না। ময়না তো আলাদা ঘরে থাকতো, তো এই আর কি। পরে তোমার শ্বশুর পাহারা বসাইলে পরে তোমার শ্বশুর তোমারে দেখে না, কিন্তু ময়না বলে তুমি নাকি আসছো। ময়না বলে উনি আসছে, আইসা আবার চলেও গেছে, ঘরে আসছে, আমার সঙ্গে ছিল, আবার চলেও গেছে। তোমার শ্বশুর বলে যে আমি ঘরের দরজায় দাঁড়াই আছি, সারা রাত আমি দাঁড়াইছিলাম, আমি তো আমার জামাইরে দেখি নাই। এইভাবে কয়েকদিন পরে নাকি আমার শ্বশুর হঠাৎ দেখতে পায় এক সাপ নাকি ময়নার ঘর থেকে বেরোইতে আসে, এবং ভয়ানক আকৃতির সাপ। এবং দেখার পরে আমার শ্বশুর নাকি তখন ভয় পেয়ে যায়। ভয় পাইয়া আমার শ্বশুর তখন আমার শাশুড়িরে জানাচ্ছে এই ঘটনা। আমার শাশুড়ি তখন ময়নারে বলে, তুই এগুলো কী বলতেছিস? তোর বাপে নাকি দেখছে ঘরের ভিতর নাকি এক সাপ ঢুকছে, সাপ নাকি বেরোইছে। ময়না বলে, সাপ হবে কেন? এটা আমার স্বামী আমার কাছে আসছে।
এইবার আমার শ্বশুর নাকি বলে যে ঠিক আছে তাহলে আমি আজকে রাত্রে আবারও বসবো। ওই রাতে আমার স্বামী সাপটারে মারার জন্য পরিকল্পনা করে বসে, লাঠি নিয়ে বসে, এবং রাতের বেলায় নাকি সাপ যখন বের হচ্ছিল, মানে ঘর থেকে বের হইতেছিল, ওই সময় নাকি আমার শ্বশুর লাঠি দিয়ে ওই সাপটার ওখানে মেরে ফেলে। এবং সাপটারে মারাতে নাকি ময়না দৌড়ে আসে, এবং দৌড়ে এসে নাকি আমার শ্বশুরের পা ধরে চিৎকার করে কাহিনী বলতেছে, আমার স্বামীরে মাইরেন না, আমার স্বামীরে মাইরেন না, আমার স্বামীরে মাইরেন না। কিন্তু আমার শ্বশুর নাকি ওইখানে পিঠে সাপটারে মেরে ফেলে। এবং সাপটা মেরে ফেলার পরে সাপটা যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরেই ময়না জানি কেমন একটু মানসিকভাবে পাগল হয়ে যায়। এগুলো আমার শাশুড়ি আমাকে বলতেছে যে ময়না মানসিকভাবে পাগল হয়ে যায়, ময়না আর কথাবার্তা বলে না, কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। এবং সেই জায়গা থেকে একটা পর্যায়ে ময়না বাচ্চা প্রসব করে। ময়না যে সন্তানটা হয়, এই সন্তানটা দেখলে তোমার ভয় লেগে যাবে। যে কেন? আমার শাশুড়ি বলে দেখতে একেবারে সাপের বাচ্চার মতো, শরীরে সাপের বাচ্চার মতো স্ক্যানটা, মানে চামড়াটা সাপের বাচ্চার মতো। আমি আমার শাশুড়ি বললাম, আল্লাহ, এটা আপনি কি বলেন? এইবার ঠিকই আমি দৌড়ে বাচ্চা দেখতে গেলাম, এবং ময়নার কোলে যে বাচ্চা আমি দেখলাম, আমার জীবনে কোনো দিন আমি এরকম বাচ্চা দেখি নাই। আমার জীবনে কখনোই এরকম বাচ্চা দেখিনি। এবং এই বাচ্চাটা মানে মনে হলো যেন অর্ধেক সাপ অর্ধেক মানুষ, এমন আকৃতির একটা বাচ্চা। দেখেই আমার ভয় লেগে গেছে। এবং অবাক হয়ে গেলাম আরেকটা কথা শুনে, ময়না যখন রাতের মানে দিনের বেলায় এই বাচ্চাটাকে শোয়ায় রাখে, ধরেন যখনই সে বাচ্চাটারে, আপনার বাচ্চা ছোট বাচ্চা তো, ধরেন আপনি ডুলির মধ্যে শোয়ায় রাখলো, মাঝে মাঝে নাকি আমার শ্বশুর শাশুড়ি তারা দেখে এক সাপ নাকি এসে বাচ্চাটারে পাহারা দেয়। এক সাপ এসে বাচ্চাটারে পাহারা দেয়। সেটাই শুধু কথা নয়, আমার শ্বশুর নাকি বেশ কয়েকবার সাপটারে মারছে। সাপটারে মারে, মাইরে ওইটারে মাটি দিয়ে দেয়, এরপরে পরের দিন দেখে যে সাপ আবার জীবিত। মানে ওই একই রকমের সাপ আবার ওই বাচ্চার কাছে দাঁড়ায় থাকে। এরকম করে শ্বশুর অনেকদিন সাপটারে মারছে, এবং মারার পরও নাকি বাচ্চার কাছে এসে সাপ এবার দাঁড়ায় থাকে। ময়না তখন তো মোটামুটি পাগল, ময়নার কোনো স্মৃতিশক্তি নাই, ওই কোনো কিছু বলতে পারে না, শুধু বাচ্চারা কোলে নিয়ে থাকে অতটুকুই। এই ঘটনার পর আমি তখন রাতের বেলায় ময়নার সঙ্গে ছিলাম। সে রাতে আমার খুব ভয়ও ছিল, বাচ্চাটারে সহ রাখছি, কিন্তু ময়না স্বাভাবিকভাবে সারা রাত বাচ্চারা আদর যত্ন করতেছে, বাচ্চার সঙ্গে থাকতেছে। আমি যে তার স্বামী 2 বছর পরে আসছি, মানে আমার সঙ্গে সে কোনো কথাই বলে না, মানে আমার প্রতি তার কোনো ফিলিংসে নাই। যাই হোক, এইভাবে ধরুন আপনার মাসখানিকের মতো কেটে গেল। এর ভিতরে আমিও দেখলাম ঘটনাটা, আমার বাচ্চাটারে যখনই ধরেন আপনার শোয়াইতে দেয়, মানে ঢুলির মধ্যে শোয়াই রাখে, আমি তখনই একটা সাপ দেখতে পাই। এই সাপটা আসে, সাপটা এই জঙ্গল থেকে বেরিয়ে আসে, বাচ্চাটা রাখলেই আসে, জঙ্গল থেকে বেরিয়ে আসে, তখন আমরা সাপটারে পিটাই। আমিও মারি, আমার শ্বশুরও মারে, এরকম করে প্রায় 5-6 বার সাপটারে মারছে। মাইরা মাটি দিই, কালকে দিই যে আবার এই সাপ। এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আমার শ্বশুর বহু কবিরাজের বাড়িতে গেছে, বহু কবিরাজের থেকে পানি পড়া, তাবিজ পড়া, বাড়ি বন্ধ টন্ধ অনেক কিছু করছে, কিন্তু কোনোভাবে আর কোনো কাজ হয় না, মানে মোটামুটি আর কোনো কাজ হয় না। এই হলো ঘটনা, সাপটা আসেই আসে। তো এবার একদিন হলো কি, সাপটারে আমি মারছি, নিজেই মারছি, মাইরা সাপটারে মাটি দিছি। আর সরি, মাটি দিনে ওই দিন সাপটারে মাইরা আমি সাপটারে কী করছি, আপনার ওই যে আপনার মানুষ যে কাজ করে, যে মানে ওরা আপনার হয়তো অনেকেই চিনবেন, খাড়ি যেটাকে বলে, এরকম খাড়ি দিয়ে ঢাইকা রাখছি, উপর দিয়ে দিয়ে রাখছি। ভাই বিশ্বাস করবেন না, সাপটারে মারছি আমি দিনের সম্ভবত 11টা কি 11:30 বাজে। দুপুরবেলা আমি এই খাড়িটা উঠে দেখেছি ভিতরে সাপটা নাই। ওই দিন মাটি দেই নাই, কিন্তু মাটি দেই নাই, দেখি যে ভিতরে সাপটা নাই। কিরে, সাপটা গেল কই? সাপটা তো কোনো দিকে যাওয়ার কোনো কথা না, আর এটা মরা সাপ, আর যেভাবে আমি ঢাইকা রাখছি, এটার মধ্যে তো পিঁপড়েও ঢুকার কোনো সুযোগ নাই, পিঁপড়েও তো ঢুকতে পারবে না, তাইলে সাপটা গেল কই? মানে সাপটা মরা সাপ, এটা কই গেল? মানে আমার ভিতর তখন কোনোভাবেই আসতেছে না। এই করতে করতে পরে হইল কি, আমি একটা সময় একটা কবিরাজের বাড়িতে গেলাম। এদিকে কিন্তু এই বাচ্চাটারই নিয়ে আপনার আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে বাচ্চা দেখার জন্য, এবং আস্তে আস্তে করে এটা মানুষের মুখে মুখে ছড়াই গেছে। এটা কবিরাজের বাড়িতে গেলাম। কবিরাজটা মোটামুটি ভালো একটা কবিরাজ ছিল, আমাদের চট্টগ্রামেরই, মিরুসরাইয়ের ওইদিকে ওনার বাড়িতে যাওয়ার পরে উনি আপনার বৌদ্ধ ধর্মের কবিরাজ ছিলেন, মুসলিম না। তো বৌদ্ধ ওই কবিরাজরা আমি বললাম যে এই ঘটনা, নাম করা কবিরাজ, এবং উনি আর অনেকেই চিনে। তাই তখন উনি আমার বললো যে একটা কাজ করো, তোমার বাড়ির পাশে একটা দিঘি আছে, দিঘির নামে এটা। আমি বললাম হ্যাঁ। বলে দিঘিতে বাচ্চাটারে ফালাই দিবা। আমারে বললো দিঘিতে বাচ্চাটারে ফালাই দিবা এই টাইমে, মানে মাগরিবের একটা টাইম বলে, এই টাইমে দিঘিতে বাচ্চাটারে ফালাই দিবা। এখন যদি দিঘিতে বাচ্চাটা ফালাই দেওয়ার পরে বাচ্চাটা বাসতে থাকে, যদি দেখো যে বাচ্চাটা বাসতেছে, নর্মালি চিল্লাইতে আছে, এরকম করে দিয়ে দিবা। যদি দেখো যে বাচ্চাটা বাসতেছে, চিল্লাইতে আছে, ডুবে যায় না, তখন গিয়ে বাচ্চাটার উঠে নিয়ে আসবা। আর যদি দেখো যে না, বাচ্চা ডুবে গেছে, বাচ্চার কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, বাচ্চা ডুবে গেছে, তাহলে তোমরা বাড়িতে চলে আসবা, এটা বাচ্চা না, এটা অন্য কিছু।
এবং এটা যদি থাকে তোমাদের পরিবার পুরো ধ্বংস করে দেবে, এটা যত দ্রুত সম্ভব পরিবার থেকে সরানো দরকার। এটা বৌদ্ধ কবিরাজটা বলল। আমি বললাম, এটা আপনি কি কথা বলেন, বাচ্চাতে এইভাবে দিলে তো কেউ মানবে, বাচ্চাটা এইভাবে ফালাই দিব? উনি বলে, আমার নিয়ম এটাই, এটা আমার নিয়ম, তুমি একদম যাওয়া যে ধরে পায়ে ধরে এভাবে ঢিল মারবা দিঘির মধ্যে, একদম মাঝখান বরাবর গিয়ে যাতে পড়ে, যদি পড়ে ডুবে যায় তাহলে বুঝবা যে না, আর যদি না ডুবে, এটা কিন্তু যদি কোনো সমস্যা না থাকে, বাচ্চা কিন্তু উপরে এভাবে লাফাবে, ও কিন্তু ডুবে যাবে না, ওই কিন্তু নিচে চলে যাবে না, ওই কিন্তু এখানে লাফাবে, মানে মনে হবে যেন এটা মাটির মধ্যে লাফাইতেছে, তোমরা উঠাই গিয়ে নিয়ে আসবে 5-6 মিনিট পরে। আর যদি দেখো কোনো শব্দ নাই, ডুবে গেছে নিচের দিকে, তাহলে তো এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই। তো এই কবিরাজের কথা শুনে তখন আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে মানে আমার ভিতরে আসলে আপনাকে কি বলবো, মানে অনুভূতিটা কি, মানে একটা জিনিসের যে একটা মাগরিবের সময় এই কাজটা কেমনে করব, এই কয়েকটা দিন ধরে অপেক্ষা করতেছি, করবো কি করবো না। আমার শ্বশুরে জানেন, আমার শ্বশুর আমারে বলে যে এটা তো ভালো হবে না, আর তবে হ্যাঁ, এটার একটা বিধি ব্যবস্থা করা দরকার, এই বাচ্চা তো কোনো বাচ্চা না, এটা তো অন্য কিছুটা দেখলেও বুঝে যায়, তাও তুমি এটা করো। এইবার আমরা তখন এই সিদ্ধান্ত নিলাম। নেওয়ার পরে আমি আর আমার শ্বশুর যেই রাতের বেলায় আপনার মানে এক রাতে আমি আর আমার শ্বশুর সিদ্ধান্ত নিলাম যে পরের দিন আমরা বাচ্চাটার এইভাবে ফালাই দিব, মানে মাগরিবের সময় এটার এভাবে ফালাইয়া দেখবো যে কী হয় না হয়। এই চিন্তা করে তখন আমি শ্বশুরের সিদ্ধান্ত নিয়ে আমরা তখন ঘুমাইতে গেলাম। আমি, ময়না আর আমার এই বাচ্চাটা একসাথে ঘুমাইলাম রাতের বেলায়। মধ্যরাতে দেখি যে আমার হঠাৎ করে প্রস্রাবের জন্য উঠছে, দিয়ে যে মধ্যরাতে উঠে দিয়ে যে ময়নাও নাই, আমার বাচ্চাটাও নাই, হঠাৎ করে মানে আমার পাশে নাই, না থাকার পরে আমি দিলাম চিৎকার দিলাম, আমার শ্বশুর তখন দৌড়ে আসছে, শাশুড়ি উঠে আসছে, কী হয়েছে যেমন যে এই ঘটনা। এইবার তো লাইট তসমাস যার কাছে যা আছে সব কিছু না, বাইরে গেলাম, তাহলে তারা গেল কই, মানে আমার বাচ্চাটাও নাই, ময়নাও নাই। খোঁজাখুঁজি করতে করতে ময়নারা পাওয়া গেল কি আমাদের ওই দিঘির পাড়ে ওই বৈশা আছে, মানে দিঘির পাড়ে বৈশা আছে। মমিন ছিল আমার বাচ্চাটার নাম রাখছে মমিন। ওই ডাকতেছে, এই মমিন ভাত খাইতে আয়, মমিন ভাত খাইতে আয়, ও মমিন ভাত খাইতে আয়, এরকম ডাকতেছে। পরে সবাই তখন আসছে, তো দুধের বাচ্চা তো বুঝেনি, ছোটো বাচ্চা। আইসা বলতেছে, ময়নার মা বলতেছে, মা রে তিহিনে বসে কারে ডাকতেছিস? বলে, তোমার নাতি নেমে গেল তো পুকুরে, তোমার নামি তো নেমে গেল পুকুরে, আর যে আসে না, তোমার নাতি নেমে গেল পুকুরে, আর যে আসে না, আমি তো ভাত নিয়ে বসে আছি, ওর তো খাওয়াবো, ওই তো আসে না। তো আমার মা বলে, হ্যাঁ এটা কী বলে? তো এরপরে ময়নারও কোনো মতো ধরে টরে আনলাম, এবং পরের দিন সকালবেলা আমি ওই ভোরে আবার ওই কবিরাজের বাড়িতে, বৌদ্ধ কবিরাজের বাড়িতে, ওনার বাড়িতে গিয়ে বললাম যে ঠাকুর এই ঘটনা। উনি বলে, হ্যাঁ চলে গেছে, এটা যেভাবে তুমি করার কথা ছিল ওইটা এর আগেই সে তার প্ল্যান বুঝে গেছে, তার সঙ্গে এটা হবে, সে তার মতো করে চলে গেছে। তো এটার আর খুঁজো না, এটা মানুষের কোনো কিছুই ছিল না, এটা অন্য কিছু ছিল, তুমি তোমার ওয়াইফের সঙ্গে থাকো। এরপরে আমি আসলাম, আসার পরে এই না আমার বউ এখানে পড়ে আছে, মানে ভাত নিয়ে, ধরেন দুপুরবেলা ভাত নিয়ে যায়, আমার ছেলেরা ডাকে, অমুমিন আয় ভাত খেয়ে যা, মা ভাত নিয়ে তারা আছে, ভাত খেয়ে যা। আবার দেও যে কতক্ষণ পরে হাসে এসে আসে, কী হয়েছে? প্লেটে কিন্তু ভাত নাই, মানে প্লেটের মধ্যে ভাত নাই। আমি বলে যে হ্যাঁ আমি তো মমিনটা ভাত খাওয়াই আসছি, মমিন তো ভাত খাইছে। আমাদের গ্রামের অনেক মহিলারা এটা সাক্ষী, অনেক মহিলারা বলে তারা দেখছেও যে এরকম, মানে আমার ওয়াইফের সঙ্গে, মানে আমার ওয়াইফের সামনে নাকি এরকম একটা সাপ বসে আছে, এরকম আমার অনেকেই দেখছে যে এরকম একটা সাপ বসে আছে। আমার চিৎকার দিলে আর সাপটা দেখা যায় না, হঠাৎ করে তাকাইছে দেখছে, এরপর আর দেখে না। তো প্রতি 3 বেলায় আমার বউ তখন করবে কি, এই ভাত নিয়ে যাবে আপনার এই মধ্যে, আপনার বাটির মধ্যে ভাত নিয়ে এই দিঘির পাড়ে যাবে, এই পাড়ে গিয়ে বসে থাকবে, অমমিন ডাকবে। এরপরে কতক্ষণ পরে দেখি যে ভাতগুলা নাই। ওই জিজ্ঞেস করে ভাতগুলো কই, বলো মমিন খেয়ে ফেলছে। কি ওর যদি ভাতগুলা ফালাই দেয় কোথাও, তা তো আমরা দেখব, ফালাই দিতে দেখি না, ভাত কোথাও ফালাইও না, ও মমিন খেয়ে ফেলছে। একটা সময় দিঘিটা সেচ দেওয়া হয়, মানে দিঘিটা সম্পূর্ণ সেচ দেওয়া হয়। সেচ দেওয়ার পরে ওই দিঘির মধ্যে আমরা কিছুই পাই নাই, মানে পুরো দিঘিটা আপনার সেচ দেওয়ার পরে মাছ ধরার জন্য সেচ দিয়ে দিঘির ভিতরে কিছুই পাই নাই। দিঘিটা সেচ দেওয়ার পরেও এটার মধ্যে একদিন কোনো পানি ছিল না, ওই দিনও এই ময়না গিয়ে ওখানে বসে থাকতাম, এই ভাত খা মমিনে উঠে মমিনটা ভাত খাওয়াইতো। কিন্তু অবাক বিষয় হলো, ওর প্লেটের ভাতগুলো কই যায়? প্লেটে কিন্তু ভাত থাকতো না, ভাত যে নিয়ে যাইতো, এক বাটি ভাত নিয়ে যায়, ভাতগুলো থাকে না, 3 বেলা নিয়ে যায়, এত অভাব অনটনের মধ্যে থাকে। এরপরে এই অবস্থা। একটা সময় আমি চিন্তা করলাম যে আমার ওয়াইফরে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমার শ্বশুর বলে বাড়ি থেকে নিয়ে যা, বাইদাটাইতে আমি নিয়ে যাই, আমার বাড়িতে আমি রাখতে পারি না। ওই পাগল হইয়া ছুঁইটা মুইটা হাইটা পাগল হয়ে মানে ল্যাংটা হয়ে চলে আসে ওদের বাড়িতে, এই ও মমিনটাই খাওয়াবে। রাতের বেলায় হঠাৎ করে লাভ দিয়ে ওঠে, এই মমিন আমার ডাকতেছে, ওর ঠান্ডা লাগে, মানে শীতের রাতে
ওই ধরনের কাঁথা নিয়ে ওইখানে চলে যাবে, যে এই কাঁথাটা আপনার এই পুকুরের মধ্যে এভাবে মারবে, মাইরা আসবে, বলে মুমিনটা দিয়ে আসছে কাঁথা। এইরকম অনেক ঘটনা ও ঘটাইতে আছে, এটা আমার গ্রামের প্রায় সবাই জানে। এবং এই ঘটনা একদিন 2 দিন ধরে নয়, আজকের এই মুহূর্ত পর্যন্ত একই ঘটনা। শীতকালে কাঁথা নিয়ে যাবে, 3 বেলা খাবার নিয়ে যাবে এবং ওইখানেও বসে থাকবে। অনেক ইউটিউবাররা অনেকে আসে আমার ওয়াইফকে ভিডিও করছে, এরকম অনেক ভিডিও আপনি ইউটিউবেও পাবেন। তো এখন আমি অন্য কোনো লোকদেরকে অ্যালাউ করি না, কারণ যেহেতু আমার পরিবার, আমার ওয়াইফ, এগুলো মানুষের কানে কানে পৌঁছে যে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, লজ্জাও লাগে, যার কারণে এটা আমি বন্ধ রাখছি। তা আপনার গল্প আমি শুনি, আমার ভালো লাগে এবং সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ওয়াইফের ঘটনাটা আমি আপনাকে জানাবো। এবং আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আসতে পারেন, আমার গ্রামের পুরো ঠিকানা আপনাকে লিখে দিলাম। এখানে আসলে আমাদের গ্রামের যে কারোর সঙ্গে কথা বললে আমার ওয়াইফের ঘটনা সবাই যেন আপনাকে দেখাই দেবে। তা আজও আমার ওয়াইফ এই পাগল অবস্থায় আছে। আমার আব্বা আম্মা চিন্তা করেছিল যে বিয়ের সাথে আমাকে করাবে 3য় বার, কিন্তু আমি আর বিয়ের সাথে করলাম না। এবং এরপরে আমার যে একদম ছোট যে শালিটা ছিল ওইটার বিয়ে করতে চাইছিলাম। পরে হুজুর বলল যে আপনার প্রথম ওয়াইফ জীবিত থাকতে আপনি শালিকে বিয়ে করতে পারেন না, মানে এটা আপনার হাদিসে নাই, ইয়েতে নাই। তাই জন্য শালিরও আর বিয়ে করলাম না। তো এখনও ওর এই সঙ্গে আছে, ওর পাগলের সঙ্গে আছে, ওর সঙ্গে আছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমার শ্বশুরও আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। তো আমি আপনাকে কথাগুলো লিখলাম। আমার শ্বশুর আপনার গল্প মাঝে মাঝে শুনে, আমি যখন শুনি আমার পাশে এসে শোনে। আমার শ্বশুর আপনাকে পছন্দ করে, যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আব্বাস আলীর জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য, যেটা শুধুমাত্র একটা গল্পই ছিল না, রীতিমতো এটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আদৌ এটাও কি সম্ভব, একটা মানুষের সঙ্গে এটাও কি ঘটতে পারে। আল্লাহ ভালো জানে কি হয়েছে, আমি এর কোনো ব্যাখ্যা দিতে চাই না, শুধু একটা কথাই বলি, এই গল্প কেমন লেগেছে, গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, আজ এখানেই বিদায়। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।